বড় বোনের বান্ধবীর বিয়ে। বিয়ে বাড়িতে আসার পর জানতে পারলাম বরপক্ষের লোকজন এখনও আসেনি। তাই খাওয়া দাওয়া করে বেশ খানিকক্ষণ রিল্যাক্স মোডে বসে আছি। আজকে আপুর অফিস থেকে আসতে গিয়ে একটু সময় লেগে গেল, সেই জন্যই বিয়ে বাড়িতেও লেট করে আসতে হলো। যার বিয়েতে আসছি সে আবার আপুর একমাত্র বেস্ট ফ্রেন্ড, তাই আসতে হলো। দুপুর গড়িয়ে একদম বিকেলের দিকে বিয়ে বাড়িতে এসে উপস্থিত হয়েছি। উপস্থিত হওয়াটাই মেন কথা ছিল, খাওয়া দাওয়াটা তো পরের বিষয়। তারপর এসে খানিকটা অবাক হলাম। আসার পর থেকে এই অবধি বসে আছি, এখনও বড় আসে না। কেন যে এত দেরি করছে? এতক্ষণে চলে আসলে হয়তো আপু তার বান্ধবীকে বিদায় দিয়ে চলে যেত। বসে বসে ফোন চালাচ্ছিলাম, এর মাঝে আপু আসলো। তারপর এসেই আমার সামনাসামনি বসলো আর বলল, ভাই, একটা কথা বলবো? তুমি আমাকে কিছু বলবে, তার জন্য আবার অনুমতি নিতে হবে? আসলে তোকে কি করে যে কথাটা বলবো আর তুই কি ভাববি আমি সেটাই বুঝে উঠতে পারছি না। এত আমতা আমতা করার কি আছে আপু? কি বলবে সেটা সরাসরি বলে ফেলো। আসার পর থেকে বুঝতে পারছি বর আর আসবে না। এখন নীলাশার বিয়েটা কি করে হবে সেটাই ভাবছি। কি করে আবার হবে? কোনো কাজিন টাজিন ধরে, আর না হলে বয়ফ্রেন্ড কিংবা পছন্দের কেউ থাকলে তাকে ধরে বিয়ে করিয়ে দাও। বলছিলাম কি ভাই, আমি যদি একটা কথা বলি তাহলে কি তুই রাগ করবি? দেখো আপু, মজা করো না তো। তুমি আবার এখন এটা বলো না যে তোমার বান্ধবীকে আমার বিয়ে করতে হবে। আমি একটা পিচ্চি ছেলে, তার উপর তোমার বান্ধবীর সাথে আমার বয়সের ডিফারেন্সটা কত দেখেছো? মজা করার হলে আর ইয়ার্কি মারার হলে অন্য কারোর সাথে মারো, আমার এগুলো ভাল লাগে না। আহা ভাই, তুই রেগে যাচ্ছিস কেন? আমার বান্ধবী কিন্তু দেখতে হ্যাপি কিউট। তোরা দুজন পাশাপাশি দাঁড়ালে কেউ বলতে পারবে না তোদের মাঝে দূর বয়সের ডিফারেন্স আছে। নীলাশা একদম দেখতে পুতুলের মতো। আমার ভাবি হিসেবে ওকে অনেক বেশি পছন্দ হবে জানিস। হলো তো, ঠিক যে ভয়টাই পাচ্ছিলাম সেটাই হলো। শেষ পর্যন্ত আমার গলায় ঝুরিয়ে দেওয়ার ধান্দা করা হচ্ছে, তাই না? ভাই, তুই প্লিজ রাগ করিস না সোনা। তুই এরকম করলে শেষে বিয়েটাই হবে না। তুই অন্তত আমার কথাটা শোন প্লিজ, কলেজার ভাইটা। ইম্পসিবল, আমার দ্বারা এসব কিছু সম্ভব হবে না। আমি পিচ্ছি একটা ছেলে হয়ে কি করে ওরকম একটা বয়সে 2-3 বছরের বড় মেয়েকে বিয়ে করব? তোমার মাথায় এসব আজগুবি কথা আসলে কোথা থেকে? দেখো আপু, এখানে কোনো নাটক ফাটক করো না, এখন চলো এখান থেকে। ভাই প্লিজ আমার কথা শোন। আমার বান্ধবীকে একবার দেখ। তোর যদি মনে হয় ওকে ভালো লাগেনি তাহলে ঠিক আছে। আর যদি দেখে পছন্দ হয় তাহলে ওর পরিবার আর ওর সম্মানের কথা ভেবে হলেও বিয়েটা করে নিবি, তুই বল। ঈশান কিছু বলবে তার আগে আপুর একটা হাত ধরে বলতে লাগলো। প্লিজ 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 ভাই, চল না একবার আমার বান্ধবীকে দেখবি। আমি শিওর নীলাশাকে দেখার পর নির্ঘাত ওকে পছন্দ না করে পারবি না। আমার বান্ধবীটা ভীষণ মিষ্টি দেখিস। আপু জোর করে ঈশানকে মেয়ের রুমের সামনে নিয়ে আসে। ভেতরেই মেয়ের আব্বু আম্মু আর কয়েকজন লোক বসে আছে। তাতে ঈশান বুঝতে পারল যে বর আসবে না সেটা সত্যি। নিশ্চয়ই কোনো একটা কাণ্ড ঘটেছে আর বিয়েটা ভেঙে গেছে। ঈশান এবার দাঁড়িয়ে থেকে মেয়েটাকে দেখল। হালকা মেকআপ, গা ভর্তি গহনা আর লাল বেনারসিতে মেয়েটাকে একদম অসম্ভব রকমের সুন্দরী লাগছে। এরকম একটা মেয়েকে কেউ রেখে চলে যায়? কথাগুলো ভাবলে বুকের ভেতর কেমন করে উঠল। বারবার মনে হতে লাগলো এরকম একটা প্রেমিকা তো ওরও থাকতে পারতো। কথাটা বিড়বিড় করে মুখ দিয়ে উচ্চারণ করতে আপু ওকে একটা গুঁতো মেরে বলতে লাগলো। আপু ঈশানকে একের পর এক ইমোশনালি ব্ল্যাকমেল করতে লাগলো। এর মাঝে মেয়ের বাবা এসে সামনে দাঁড়ালো আর তখনই আপু ওনাকে বলতে লাগলো। আঙ্কেল, আমার ভাই বিয়েতে রাজি আছে, আপনি টেনশন করবেন না। বিয়ের ব্যবস্থা করুন, কাজীকে বিয়ে পড়ানো শুরু করতে বলুন। আপু আরও কিছুক্ষণ আকুতি মিনতি করার পর একটা পাঞ্জাবি আর পাগড়ি পরে স্টেজে বসে পড়ল। একটু বাদেই মেয়েকে আনা হলে বিয়েটা বেশ ভালোভাবেই সম্পন্ন হলো। ঈশান ভাবতেও পারেনি বিয়ে বাড়িতে এসে প্রতিবারের মতো অন্য সব গল্পের মতো করে ফেঁসে যাবে। কথাগুলো ভেবে শুকনো ঢোক গিলল ছেলেটা। মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, ঘোমটার আড়ালে আবৃত। যতবার করে মনে হচ্ছে মেয়েটার সাথে একটাবার কথা বলা দরকার ছিল বিয়ের আগে, তাহলে হয়তো জানতে পারতো
মনে হতো না বিয়েতে রাজি না, কিংবা আগের বিয়েটা করতে চেয়েছিল কিনা। কথাগুলো ঈশান ভাবছে, আবার পরক্ষণেই আপুর কথাতে ভাবলো আপু তো সত্যি বলতেই পারে যে মান সম্মান বাঁচানোর ক্ষেত্রে যাকে বিয়ে করবে কৃতজ্ঞতা স্বরূপ তাকে ভালোবাসতে বাধ্য হবে। কথাগুলো ভেবে চুপচাপ বিয়েটা করে তারপর শ্বশুর শাশুড়ির থেকে বিদায় নিল। ঈশানের কল্পনাতীত ছিল আজকে বিয়ে খেতে এসে বিয়ে করে নিয়ে যেতে হবে। তার উপর বউটা আবার এত মিষ্টি, তাতে ছেলেটার মনে হচ্ছে যদি এই মেয়েটাকে আগে কখনো দেখতো কিংবা ওর সাথে পরিচিত হতো, নির্ঘাত একে প্রেম ভালোবাসার অফার করে ফেলতো। আপনারা হয়তো ভাবতে পারেন যে ঈশান ওর আপুর বান্ধবীকে দেখেনি কেন, বেস্ট ফ্রেন্ড আপুর, তাহলে কেন দেখল না? না দেখার কারণটা কি হতে পারে? বাসাতে ঈশান আর আপু দুজনই থাকে। আব্বু আম্মু অনেক আগেই মারা গেছে। এত বড় বিজনেস আপু সেই ছোটবেলা থেকেই সামলে আসছিল। প্রথমে ম্যানেজার আর বিয়ের মাধ্যমে অনেক কাজই করাচ্ছিল। তারপর আপু যখন অনার্স প্রথম বর্ষে পা রাখে, অফিসের কাজ ততদিনে অনেকটাই বুঝে গেছিল। তারপর থেকে নিজেই সামলাচ্ছে সব কিছু। ভাইকে কখনো অফিসে আসতে বলেনি কিংবা দেয়নি। ভেবেছে বাবা মা বেঁচে থাকলে ওকে ঠিক যতটুকু স্বাধীনতা দিত এখনও ঠিক ততটাই দেবে, আর তাই করেছিল। ঈশানও নিজের মতো করে এদিক ওদিক ঘুরে বেরিয়েছে। আপু সব সময় ঈশানকে আব্বু আম্মুর মতো খেয়াল রেখেছে। মানুষ হয়তো একটা, কিন্তু এই দুইটা মানুষের মতো করেই ওকে ভালোবাসার চেষ্টা করেছে। যখন যা চেয়েছে তাই পেয়েছে, সেজন্য আপুর কথাটা ঈশান আজ ফেলতে পারেনি। আর ভাইকে কিছু বললে ভাইও সেটা রাখবে, আপু সেটা খুব ভালো করেই জানে। বাসার সামনে গাড়িটা থামলো। ঈশানদের সাথে 2-3 জন আত্মীয়কে মেয়ের বাবা পাঠিয়েছে। ঈশান একটা বার বিয়ের পর থেকে মেয়েটার মুখটা দেখেনি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হতো মেয়েটার অনুভূতিটা এই মুহূর্তে ঠিক কী রকম। ঈশান গাড়ি থেকে নামতেই আপু তাড়াহুড়ো করে ভেতরে চলে গেল। তারপর কী সব নিয়ে সে ওদের বেশ সুন্দর করে বরণ করে নিল। ঈশান রুমের দিকে যাবে তার আগেই আপু ওকে আটকে দিল আর বলতে লাগলো, আব্বু আম্মু বেঁচে নেই তাতে কি হয়েছে, এখন আমি তো আছি। তাছাড়া এই বাড়িতে নতুন বউ এসেছে, বউকে হাঁটিয়ে নিয়ে গেলে কেমন দেখাবে ভাই? আপুর এরকম ধারা কথাতে ঈশান খানিকটা লজ্জা পেল। তারপর আপু ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, ওরে আমার সোনা ভাইটা রে, এত লজ্জা পেতে হবে না। 2 দিন পরে এই লজ্জাটা থাকবে না। বউকে আদর করে করে বেবির আম্মু বানিয়ে ফেলবে, আর এখন এত লজ্জা পাওয়া হচ্ছে। যাও, বউকে কোলে করে রুমে নিয়ে যাও। আপুর কথাতেই অনেকটা লজ্জা পেলেও ঈশান মেয়েটার কাছে এসে হঠাৎ করে ওর কোমর জড়িয়ে ধরে আরেক হাত পিঠের নিচ দিয়ে রেখে মেয়েটাকে পাজা কোলে তুলল। মেয়েটা ভড়কে গিয়েছিল অনেকটা। তারপর ঈশানের গলাটা 2 হাতে জড়িয়ে ধরেছে। ঈশান বেশ খানিকটা সাবধানতার সাথেই মেয়েটাকে রুমে নিয়ে আসলো। বেডের মাঝখানে আলতো করে বসিয়ে দিতেই ভদ্রমহিলা ওর গলা ছেড়ে দেয়। ঈশানের ইচ্ছে হচ্ছিল মেয়েটাকে একবার সামনে থেকে দেখতে। প্রচণ্ড পরিমাণে সুন্দর লাগছিল বউ সাজে, কিন্তু এই মুহূর্তে দেখার ইচ্ছেটা আর পূরণ হলো না। কারণ ঈশানের বোন আর কয়েকটা মেয়ে বান্ধবী আসলো। তারাই কথা বলতে আরম্ভ করলো। ছেলের বন্ধুরা এসে ঈশানকে টানতে টানতে বাইরে নিয়ে এসেছে। অবশ্যই এই অল্প সময়ের মধ্যে সবটা আপুই ব্যবস্থা করেছে। অন্যদিকে ঈশানের বারবার মনে হচ্ছে এই মেয়ে ওর সাথে থাকবে কিনা, কিংবা সম্পর্কটা ঠিক থাকবে কিনা। কিন্তু পরক্ষণে মনে হতে লাগলো থাকবে না কেন, অবশ্যই থাকবে। ওদের এত বড় একটা উপকার করলো, তাহলে তো থাকারই কথা। ঈশান রাতে আর কিছু খেলো না। কোনো রকম একটু আপুর থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে তারপর রুমের দিকে আসলো। মেয়েটা যে রুমে একা বসে আছে সেজন্য আপু ওকে পাঠিয়ে দিল। বন্ধুরা একটু আগেই চলে গেছে। এত বড় একটা বাড়িতে 2 জন ভাই বোন থাকতো, আর কয়েকটা কাজের লোক তাদের পার্মানেন্টলি রেখে দেওয়া হয়েছে। আপু সকাল সকাল অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়, সেজন্য ঈশানের খাবার দাবারের বিষয়টা দেখতেই লোকজন রাখা। যাই হোক, ঈশান রুমে আসলো। দরজা ঠেলে ভেতরে এসে বেশ কিছুক্ষণ মেয়েটার দিকে চেয়ে রইল। তারপর এগিয়ে এসে মেয়েটার সামনে দাঁড়ালো। মিনিট 5 মেয়েটার সামনে দাঁড়িয়ে থাকার পরও যখন বেড থেকে উঠল না, তখন ঈশান বুঝলো জুনিয়র বলে হয়তো সালাম করতে চাইছে না। ঈশান ভেবেছিল মেয়েটাকে বুকের সাথে জড়িয়ে নেবে আর বলবে, তোমার জায়গা আমার পায়ে নয়, বুকে। ঈশানের একটা বিষয় বারবার মনে হচ্ছে, এই মেয়েটাকে আগে হয়তো কোথাও দেখেছে, কিন্তু মনে করতে পারছে না।
তবে আপুর এত ঘনিষ্ঠ বান্ধবী হওয়ার পর ঈশান কখনো একে তেমন করে বাসাতে আসতে দেখেনি। আর দেখবেই বা কী করে, আপু সবসময় কাজের জন্য ব্যস্ত থাকে, তাই হয়তো বাইরেই দেখা করেছে। যাই হোক, ঈশান এবার এসে মেয়েটার সামনে বসলো। তারপর আপু হাতে যে রিংটা ধরিয়ে দিয়েছিল সেটার কথা মনে হলো, কিন্তু তার আগে ভদ্রমহিলার ঘোমটাটা ওঠানো দরকার। মেয়েটার মুখ থেকে ঘোমটাটা তুলতেই ঈশানের মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে আসলো, মাশাল্লাহ, এত সুন্দর একটা বউ আমার হবে সেটা আমি কখনো কল্পনাও করিনি। মেয়েটা হাত মোছড়াচ্ছে। ঈশান পকেট থেকে রিংটা বের করে তারপর মেয়েটার একটা হাত ধরে রিংটা পরিয়ে দিল। তাতেও কোনো রিয়াকশন নেই মেয়েটার। এক মুহূর্তের জন্য ঈশান ভাবতে লাগলো মেয়েটা হয়তো ওর সাথে থেকে যাবে, কিংবা এই বিয়ের জন্য একটু সময় চাইবে। আর ততক্ষণে ঈশান আংটিটা পরিয়ে দিয়ে হাতের উল্টো পিঠে চুমু খেতেই মেয়েটার ঘোর কাটে, সাথে সাথে হাতটা ছাড়িয়ে নেয়। ঈশান একটু মুচকি হেসে বলতে লাগলো, ভয় পাবার কিছুই নেই, আমি জোর জবরদস্তি করব না, এগুলো আমার ডিকশনারিতে নেই। তবে একটা কথা, হঠাৎ করে বিয়েটা হওয়ার জন্য দেনমোহরের টাকাটা পরিশোধ করতে পারলাম না, তার জন্য কিছুদিন সময় দিতে হবে আমাকে। তুমি এতটা কনফিডেন্ট কি করে আমি এই বিয়েতে থাকতে চাই কিংবা এই সম্পর্কটা রাখতে চাই? মেয়েটার এমন ধারা কথা শুনে মুহূর্তের মধ্যে ফুস করে ঈশানের হাওয়াটা বেরিয়ে গেল। ও কিছুক্ষণ চুপ করে থেকে একটু তাচ্ছিল্য করে হেসে বলতে লাগলো, আমি আশা করব যে বড় একটা বিপদের হাত থেকে, অসম্মানের মুখ থেকে আপনার আব্বু আম্মুকে আর আপনাকে বের করে এনেছি। তারপর অন্তত আর যাই হোক, আপনি অকৃতজ্ঞ বেঈমানের মতো এরকম কিছু করবেন না যার জন্য আমি আর আমার আপু কষ্ট পাই। আপু অনেক আশা নিয়ে আপনাকে আমার বউ করে এনেছে, কারণ আপনাকে নাকি ভাবি হিসেবে তার প্রচণ্ড পরিমাণে পছন্দ। মেয়েটা মাথা নিচু করে ফেলল। ঈশান বুঝতে পারল যে নিজের পরিস্থিতির কথা ভেবেই মেয়েটা হয়তো চুপ করে আছে। কিছুক্ষণ যাবৎ ভদ্রমহিলাকে বোঝাতে লাগলো। তারপর একটা সময় উনি নিজেই বলল, ঠিক আছে, আমার সময় লাগবে, আর সেই জন্য যতদিন আমি না চাইবো আমার কাছে আসতে পারবে না। আমিও বিয়ের জন্য এই মুহূর্তে প্রস্তুত ছিলাম না, হঠাৎ করেই এরকম একটা বিয়েতে জড়িয়ে পড়তে হলো। সময় লাগলে নিন, তবে বছরের পর বছর সময়টা কাটাবেন না। আর আপু যতদূর বললো তাতে আপনার কোনো বয়ফ্রেন্ড নেই, তাহলে আমি আশা করছি যে আপনার আমাকে মানতে বেশি সময় লাগবে না। ঈশান ভেবেছে মেয়েটার যেহেতু বয়ফ্রেন্ড নেই সেহেতু ওকে বেশি দিন দূরে সরিয়ে রাখতে পারবে না। রাতে দুজন পাশাপাশি ঘুমিয়েছে, মাঝখানে না কোনো কোলবালিশ দিয়েছে আর না কোনো প্রকার দূরত্ব বজায় রেখেছে। কাছাকাছি শুলেও দুজনের মাঝে নির্দিষ্ট একটা গ্যাপ ছিল। পরদিন সকালে যখন দুজনের ঘুম ভাঙল, উঠে দেখল নীলাশা ঈশানের গায়ের উপর হাত পা তুলে দিয়েছে, যার জন্য নীলাশা লজ্জা পেয়ে গেল। মেয়েটা তাড়াহুড়ো করে ঈশানকে ছেড়ে দিয়ে ওকে দ্রুত উঠে গিয়ে এবার ফ্রেশ হয়ে আসলো। একটা শাড়ি পরে বেরিয়েছে মেয়েটা, ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। কালকেই বাসা থেকে আসার সময় প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে এসেছিল। জানতো যে বাসায় যাচ্ছে সে বাসায় বিয়ের কোনো প্রস্তুতি ছিল না, তাই আব্বু আম্মু সাথে করে পাঠিয়ে দিয়েছে। নীলাশা রুমে আসতেই দেখলো ঈশানের ঘুম ভেঙে গেছে। ছেলেটা উঠে বসলো, তারপর আড়মোড়া ভেঙে ওয়াশরুমের দিকে চলে গেল। একটু পর বেরিয়ে এসে খেয়াল করে একটা সুন্দরী বউটা আয়নার সামনে বসে নিজেকে গোছাতে ব্যস্ত। তবে ঈশান কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর হুটহাট করে মনে হতে লাগলো বউটাকে একটু চমকে দেওয়া যাক। যেই ভাবা সেই কাজ। ছেলেটা এগিয়ে আসলো গুটি গুটি পায়, তারপর নীলাশার পেছনে এসে দাঁড়ালো। যখনই কিছু বলতে যাবে তার আগেই মেয়েটা ওকে দেখে তাড়াহুড়ো করে উঠে দাঁড়ায়। আর ঈশানের দিকে ফিরতে গেলে তখন ছেলেটা একটা ডেভিল হাসি দিয়ে বলতে লাগলো, ভয় নেই ম্যাডাম, আপনি কতটুকু ভয় পান আর কতটুকু আমাকে বিশ্বাস করতে পারবেন সেটার জন্যই আপনার কাছে এসেছিলাম। তবে আপনাকে ভয় দেখানোর কোনো ইচ্ছে আমার ছিল না, আপনার অনুমতি ছাড়া কোনো প্রকার টাচ করতেই চাইনি। ছেলেটার এমন ধারা কথাতে নীলাশা লজ্জা পেয়ে গেল। ভাবলো ও কি ভেবেছিল আর কি করেছে। যাই হোক, ঈশানও রেডি হয়ে নিল। কালো একটা টি শার্ট, কালো প্যান্ট আর হাতে কালো ঘড়ি, সব মিলিয়ে একদম হিরোদের মতো লাগছিল। তবে ঈশান জানে না বউটা ওকে কখনো ভালোবাসতে পারবে কিনা। সকালে আপুর ডাকাডাকিতে দরজা খুলে দিল, তারপর সবাই মিলে গিয়ে ব্রেকফাস্ট করলো। আর পুরোটা দিনে বউয়ের আশেপাশে ঘুরঘুর করেছে। আপু ওকে এরকম ঘুরঘুর করতে দেখে একটা সময় তো বলেই বসেছিল,
বউয়ের আশেপাশে এত ঘুরঘুর করতে হয় না ভাই, এতে বউ লজ্জা পাবে। তাছাড়া তুই তো রাতে বউকে কাছে পাবি, এমন তো না যে বউ দূরে চলে যাচ্ছে। আর কয়েকটা দিন বাদে শ্বশুরবাড়িতে যাবি, এখন যাচ্ছিস না, খামোখা এরকম ঘুরঘুর করে বউটাকে লজ্জায় ফেলিস না। একটু তো লজ্জা শরম কর বোনের সামনে। ঈশান মাথা চুলকালো। তারপর সেখান থেকে তাড়াহুড়ো করে রুমের দিকে চলে গেছিল। ওর আপুটাও না হয়েছে যখন তখন ওকে লজ্জায় ফেলে দিবে। ঈশান সন্ধ্যার সুন্দর মুখে একটু বাইরে যেতে চাইলে তখন বোনটা ওকে আটকে দিল আর বলতে লাগলো, কি সমস্যা ভাই? কাল বিয়ে করলি আর আজকে বাইরে যাওয়ার জন্য তোর তাড়াহুড়া পড়ে গেল? বাসাতে থাকলে দোষ, বইয়ের আশেপাশে থাকতেও পারবো না, তার উপর আবার বলছো বাইরে যেতেও পারবো না। তোমার কি সমস্যা সেটা বলো তো? আমাকে কি একটু শান্তিতে থাকতে দেবে না? কোথায় গিয়ে থাকবো? নাকি এখন ছাদে গিয়ে একা একা বসে থাকবো যেন বউটা লজ্জা না পায়? ঈশানের এরকম ধারা কথাতে আপু বেশ খানিকটা অবাক হলো। তারপর একটু মুচকি হেসে ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিল। দুজনকে রুমে চলে যেতে বলল। বুঝতে পারছে ভাইয়ের বউয়ের সাথে একটু সময় কাটানোর ইচ্ছা হয়েছে, কিন্তু তাতেও নীলাশা রুমে গেল না। ঈশান রুমে এসে শুয়ে শুয়ে ফোন চালাতে লাগলো। 10টার দিকে কাজের লোক এসে ওদের খাবার জন্য ডেকে গেল। একটু আগে নীলাশা রুমে এসেছিল, ঈশানের আশেপাশে ঘুরঘুর করছিল। কিছু বলতে চায় কি না সেটাই ভাবছিল ছেলেটা, তবে কেমন যেন কথা বলার চেষ্টা করছিল। যাই হোক, ছেলেটা এবার নিচে আসলো। তারপর কাল কিছু আত্মীয় স্বজন এসেছিল, তাদের সাথে খাওয়া দাওয়া করে নিল। রাত 10টা থেকে 12টা অবধি সবাই কথা বলল। তখন আবু বুঝতে পারলো যে নীলাশার হয়তো ঘুম পাচ্ছে। মেয়েটা বারবার হাই তুলতে লাগলো। ভাই, তোর বউকে নিয়ে রুমে যা, দেখ কিভাবে বড় বড় হাই তুলছে। দুজনে রুমে আসলো। মেয়েটা এসে নিচে থেকে বিছানা গোছাতে গেলে ঈশানোর হাত ধরে টেনে এনে একটা জায়গায় বসিয়ে দিয়ে তারপর নিজেই ঠিক করতে লাগলো আর বলতে লাগলো, বিছানা গোছালে হবে না, 2 দিন পর থেকে এই পুরো পরিবারের দায়িত্বটা আপনার। আপুর বিয়ে দিব খুব তাড়াতাড়ি, অফিসের দায়িত্বগুলো আমি নেব। আপু সে ছোটোবেলা থেকে সব কিছু সামলাচ্ছে, এখন অন্তত ওর একটু রেস্টের প্রয়োজন। তাছাড়া ঘর সংসারটা কি করতে হবে না বোনটার? বাবা, পিচ্ছি দেখছি নিজের বোনের দায়িত্ব নেবার কথা বলছে। যাই হোক, খুব ভালো একটা ছেলে দেখতে হবে, আমিও তাই ভাবছি। নাকি তোমার আপুর আবার কাউকে পছন্দ আছে? সত্যি করে বলো তো। পছন্দ আছে কি না জানি না, তবে মনে হয় না পছন্দ আছে। থাকলে অবশ্যই আমাকে বলতো, কারণ ও আমার থেকে কোনো কথাই লুকায় না। ঠিক আছে, আমি জানার চেষ্টা করব। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলতে চাইছিলাম। জি, বলে ফেলুন। আসলে বিয়ের কয়েকটা দিন আগে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম। আজ সকালেই দেখলাম ওখান থেকে জবের জন্য অফার করেছে। যারা ইন্টারভিউ দিয়েছিল তাদের মধ্যে আমাকে সিলেক্ট করা হয়েছে। এখন বলছিলাম কি, আমি জবটা কি করতে পারি? সবেমাত্র এই বাসায় এসেছেন, জব করতে পারেন অবশ্যই। এখনও যদি আপনাকে আমি বারণ করি তাহলে আপনি ভাববেন আপনার উপর অতিরিক্ত অধিকার খাটাচ্ছে। তবে জব করার ইচ্ছা থাকলে আমাদের কোম্পানিতেই বসতেন। আপুর বিয়েটা হয়ে গেলে তখন না হয়। না না, আমি এখানে বসার কথা বলছি না। আমি কলেজের একটা জব নিয়েছি, যেটা আমার আগে থাকতেই স্বপ্ন ছিল, কলেজের ম্যাডাম হিসেবে নিয়োগ দেওয়ার জন্য। তাই আর কি যেতে চাচ্ছি কলেজের জবটা করতে। আপুরও এত বড় বিজনেসটাতে না গিয়ে আমি এমনিতেই কি এই পেশায় নিয়োজিত হয়েছি নাকি? আমি জবটা টাকা ইনকামের জন্য করছি না, এই জবটা আমি ভালোবেসেই করছি, কারণ শুধু সম্মানটা পাওয়া যায় অনেক বেশি। ঠিক আছে। ঈশান কলেজের নাম ঠিকানা কিচ্ছু জিজ্ঞেস করলো না। 7 দিন পরে এদিকে ওদিকে ঘোরাঘুরি করে শেষ পর্যন্ত নীলাশাদের বাসায় এসেছিল দুজন। সব কিছু ঠিকঠাকই ছিল। রাতে দুজন রুমে আসে। শোবার আগে ঈশান খেয়াল করলো মেয়েটা ড্রেস আর কিছু জিনিসপত্র গুছিয়ে রাখছে। আবার টেবিলে পড়তে বসেছিল একটু আগেই, হয়তো লেকচারের বিষয়টা দেখে নিচ্ছিল। ঈশান জানে কোনো ক্লাস নেওয়ার জন্য পড়ালেখাটা অবশ্যই করতে হয়। একটু বাদে মেয়েটাকে ডাকাডাকি করতেই এসে ঈশানের পাশে শুয়ে পড়ে। ঈশান কিছু বলতে যাবে তার আগেই ভদ্রমহিলা বলতে আরম্ভ করলো, দেখো, আমি কিন্তু তোমাকে এখনও সেই অধিকার দেইনি যে তুমি আমাকে জোর জবরদস্তি করবে। সাবধানে থাকো, রাগ উঠে গেলে তখন উল্টোপাল্টা কিছু বলে ফেললে শেষে তোমারই খারাপ লাগবে। খারাপ লাগার কি আছে? তাছাড়া আপনি আমার সিনিয়র, আমার সাথে একটু রাগারাগি করতেই পারেন। কাল কলেজে যাব, সেই জন্য সব কিছু গুছিয়ে রাখলাম। আচ্ছা, আমি বাসায় দ্বিতীয় গাড়িতে নিয়ে যাই?
হ্যাঁ অবশ্যই, বাসায় 2টা গাড়ি, একটা না হয় আপনি নিয়ে যাবেন, আরেকটা না হয় আপু নিয়ে যাবে, সাথে ড্রাইভারকে নিয়েন। আপু ড্রাইভ করতে জানে। তুমি কি করবে? দেখি কি করা যায়। দুজনে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে উঠে ব্রেকফাস্ট করে তারপর আপু চলে যেতেই নীলাশা রুমে এসে যখন রেডি হচ্ছিল তখন ঈশান ওর দিকে একটা কার্ড এগিয়ে দিল। ভদ্রমহিলা কার্ডটার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলে ঈশান বলল, এটা আপনার দরকার হবে, তাছাড়া আমার কাছে 2-3টা কার্ড আছে, একটা আপনাকে দিলে সমস্যা নেই। আমি পিনকোডটা আপনার নাম্বারে সেভ দিয়েছি, যত ইচ্ছা খরচ করবেন। তবে এইটুকু ভাববেন না যে আপনার হাজব্যান্ড এখন বেকার, অফিসে যায় না তার মানে কিছু করে না, এরকমটা না। আমার প্রয়োজন হতো না ঈশান। আমি বাসা থেকে আসার সময় একটা কার্ড নিয়ে এসেছি, আর আব্বু আমাকে খরচ করার মতো স্বাধীনতা দিয়েছে। আমার এত টাকা পয়সার প্রয়োজন হয় না ঈশান। ছোটবেলা থেকে যা চেয়েছি সেটাই পেয়েছি। এখন এত ঘটা করে কিছুই প্রয়োজন হয় না। আর বিয়ে হয়ে গেছে, এখন হাজব্যান্ডের কাছে চাইলে দিবে না সে? অবশ্যই দিবে, কিন্তু এটার দরকার হবে রেখে দিন। মেয়েটা ভালো মনেই কার্ডটা নিল। ঈশানের ইচ্ছে করছিল মেয়েটাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিতে, কিন্তু সব ইচ্ছা যে পূরণ করতে হয় না। এই 7 দিনের মধ্যেই ঈশান আর নীলাশা শ্বশুরবাড়ি থেকেও ঘুরে এসেছে। বেশ আদর আপ্যায়ন পেয়েছে সেখানে। কেউ বলতেও পারেনি ওদের বিয়েটা ঠিক এরকম করে হয়েছে। নীলাশা কলেজে চলে যায়। প্রথম দিন হয়তো একটু তাড়াতাড়ি যেতে হবে, সবার সাথে পরিচয়ের বিষয় আছে। ঈশান বাসায় কিছুক্ষণ বসে রইল, আর আধা ঘন্টা টাইম আছে হাতে। এর মাঝে ওর কলেজটাও শুরু হবে। অনার্স 4th ইয়ারের স্টুডেন্ট ঈশান এবার। অনার্স এক্সামটা শেষ করেই ভেবেছিল অফিসে বসবে। বাসায় একা ছিল, তাই কাজের লোককে বলে গেল বাসার সদর দরজাটা আটকে দিতে। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে একদম সাধারণ ছেলেদের মতো কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারপর আধা ঘন্টার মধ্যে কলেজে চলে আসলো। বন্ধুদের সাথে দেখা করার সুযোগ পেল না। এর মধ্যে ক্লাসের বেল দিতেই তাড়াহুড়ো করে ক্লাসের দিকে চলে আসে। বাইকটা পার্ক করে যখনই ক্লাসে এসে ঢুকলো তখন বন্ধুরা ওকে দেখে বেশ খানিকটা হাসি মুখেই সাদরে গ্রহণ করলো। ঈশান গিয়ে বন্ধুদের পাশে বসতেই এর মাঝে কেউ একজন ক্লাসরুমে প্রবেশ করলো। আর যে প্রবেশ করলো তাকে দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না, কারণ এটাই ঈশানের বউ, অর্থাৎ নীলাশা, যাকে কয়েকদিন আগেই এরকম একটা পরিস্থিতি থেকে বের করেছিল। ঈশান ভাবতে পারেনি নীলাশা ওদের কলেজেরই ম্যাডাম। নীলাশাকে এরকম কিছু দেখার পর তো চোখ চড়ক গাছে উঠে গেল, কারণ ভদ্রমহিলা এখন কি মনে করবে। একটা বার অন্তত কালকে জানা দরকার ছিল যে ম্যাডাম কোন কলেজে আসছে, কিংবা কোন কলেজে শিক্ষকতার জন্য ইন্টারভিউ দিয়েছিল। কিন্তু এখানে আসার পর ঈশান ম্যাডামের দিকে তাকিয়ে রইল, তবে ম্যাডাম ওকে খেয়াল করেনি। তাই সবার থেকে পরিচয় পর্ব নিতে শুরু করতেই নিজের মতো করে কিছু কথা বলে যখনই ঈশানদের দিকে নজর পড়ল তখনই ভদ্রমহিলা যেন আকাশ থেকে পড়ল। নীলাশার কল্পনাতে ছিল না ঈশানকে এখানে দেখবে। ঈশান ম্যাডামের দিকে তাকিয়ে একটা দুষ্টু হাসি দিল, কিন্তু ম্যাডাম তাতে কোনো রেসপন্স করলো না। তবে ঈশানের মনে হতে লাগলো ম্যাডাম মুখ কালো করে রেখেছে কেন? তাহলে কি ওকে এখানে দেখে খুশি হয়নি? খুশি তো হবার কথাও না। তাহলে কি সবার সামনে এরকম করে কিছু বলতে চাইছে? পরিচয় পর্ব শেষ হতে ঈশানের বন্ধুরাই ওকে খোঁজাখুঁজি করতে লাগলো। তখন ঈশান বলতে লাগলো, শোন, তোরা যেটা ভাবছিস আমিও সেই চিন্তাটাই করছি, কারণ ম্যাডাম আমাকে কলেজের কথা বললেও কোন কলেজের ম্যাডাম আমিও সেটা নিজে থেকে আগ্রহ নিয়ে জিজ্ঞেস করিনি, আর উনিও আমাকে বলেনি। এখানে আসার পর কেন যে মুখটা এরকম কালো করে ফেললো যায় না, তবে হয়তো ওনার বিষয়টা ভালো লাগেনি। এইসব বিষয় নিয়ে আবার ঝামেলা করিস না তোরা। আমি দেখছি কলেজের ম্যাডামরা একটু রাগী হয়, তারপর যখন জানতে পারে হাজব্যান্ড তার স্টুডেন্ট, এইসব বিষয় নিয়ে ঝামেলা হয়। এখন হয়তো এসব প্রেম ভালোবাসায় তেমন কোনো বাধা বিপত্তি ঘটে না, তবে অনেক সময় ঝামেলা হয়। তাই বলছি কি যে ঠান্ডা মাথায় ওনাকে বোঝানোর চেষ্টা করিস, ম্যাডাম বুঝতে পারবে। ক্লাসগুলো শেষ করে ঈশান বন্ধুদের সাথে আড্ডা দিল। ছেলেটা ভাবলো বাসায় গিয়ে কথা বলা যাবে। 3টে ক্লাস শেষ হতে ঈশান বন্ধুদের সাথে আড্ডা দিল। কলেজ শেষ হলো একদম দুপুর পেরিয়ে বিকেল পড়তে, তখন নীলাশা বাসায় আসলো। এর মাঝে ঈশান বাসায় চলে এসেছে। বাসায় এসে দেখলো ঈশান হয়তো দুপুরে খাওয়া দাওয়া করে বেডে 4 হাত পা ছড়িয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। ছেলেটাকে দেখে বেশ নিশ্চিন্ত মনে হচ্ছে। নীলাশা খাওয়া দাওয়া করে তারপর 1 কাপ কফি হাতে নিল।
ব্যালকনিতে দোলনায় বসে কফিটা খাচ্ছিল। একটু বাদেই ঈশানের ঘুম ভাঙতেই ছেলেটা উঠে ফ্রেশ হয়ে নিল। তারপর ব্যালকনিতে কারোর উপস্থিতি টের পেয়ে সেখানে আসে। ঈশান রেলিংয়ে হেলান দিয়ে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। ছেলেটা নীলাশা ম্যাডামের সামনের দিকে তাকিয়ে আছে আর কী সব ভাবছে। ঈশান ওনার দৃষ্টি আকর্ষণ করার জন্য একটু কাশি দিয়ে মুখে মিষ্টি হাসি দেখে বলতে লাগলো, কি ম্যাডাম, কলেজ কেমন কাটলো প্রথম দিন? ভদ্রমহিলার হয়তোবা ওর এই কথাটা পছন্দ হলো না। কিছুক্ষণ চুপ করে থেকে তারপর সেখান থেকে চলে গেল। ম্যাডামের এমন ইগনোরের কারণটাই ঈশান বুঝতে পারল না, তবে বেশ কিছুক্ষণ ভাবালো বিষয়টা। এর মাঝে রুমে এসে দেখলো ভদ্রমহিলা সেখানে নেই। নিচে গিয়ে দেখলো ডাইনিংয়ে বসে টিভি চালিয়ে দিয়েছে। ঈশান নীলাশার সাথে কথা বলার চেষ্টা করলেও কাজ হলো না, তাই বাইরে চলে আসলো। ম্যাডাম কি বিষয়টা নিয়ে রাগ করেছে জানে না, তবে হয়তো ঈশান বিষয়টা ওকে জানায়নি বলে রাগ করেছে। যাই হোক, সন্ধ্যার মুখে আপুর কল পেয়ে ঈশান ঘণ্টাখানেক পর বাসায় আসলো। এসে দেখলো আপু আর নীলাশা গল্প করছে। রাতের ডিনার করে মেয়েটার সাথে যখন রুমে আসে তখনই ভদ্রমহিলা বেশ খানিকটা তাতানো কণ্ঠে বলতে লাগলো, আমি যে কলেজের ম্যাডাম হয়ে আসছি সেই কলেজে তুমি আগে থেকেই আছো, একটাবার আমাকে বলোনি কেন? আপনিও তো আমাকে কখনো বলার প্রয়োজন মনে করেননি। চাকরির কথা বললেন, অন্তত একটাবার জানাতে পারতেন। মেয়ে মানুষ কখন না কখন সমস্যা হয় বা না হয় সেটা তো একবার জানানোর দরকার ছিল। আপনিও জানাননি আর আমিও প্রয়োজন বোধ করিনি। তুমি আমাকে না বলে অনেক বড় অন্যায় করলে, এখন এই সব কিছু আমি শুধরাবো কী করে? মানে কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি যে একই কলেজে পড়ো তুমি আর সেই কলেজের ম্যাডাম আমি, তাহলে তোমার সাথে আমার কি করে সম্পর্ক হয় একটাবার বুঝতে পারছো? আজব তো, হুটহাট করে আবার এইসব কথায় চলে গেলেন কেন? গত 8 দিন আগে না আপনি বাসর ঘরে বললেন যে আপনার সময় চাই, আপনি এসব কিছু মানতে পারবেন না, তাহলে এখন আবার এইসব কথা উঠছে কেন? নিশ্চয়ই আপনি মজা করছেন, তাই না? দেখুন ম্যাডাম, এইসব নিয়ে মজা করবেন না তো। আর যেটা হয়ে গেছে সেটা কি আমাদের কারো হাতে ছিল? হাতে হয়তো ছিল না, কিন্তু চাইলেই এই বিষয়টাকে পাল্টে ফেলা যেত। অন্য কোনো ছেলেকে আমি বিয়ে করতে পারতাম, কিন্তু নিজের স্টুডেন্টকে শেষে বিয়ে করেছি। আজব তো, যখন বিয়ে করেছেন তখন কি আমি আপনার স্টুডেন্ট ছিলাম নাকি? আজ কলেজে যাওয়ার পর থেকে না হয়েছি, আর কয়েকদিন বাদেই আমি কলেজ থেকে বেরিয়ে যাব, তখন আর এসব বিষয় কেউ জানতেও পারবে না। কিন্তু তোমার বন্ধুরাও জেনে গেল, একজন দুজন করে পুরো কলেজটাই তো ছড়িয়ে যাবে। আমার মান সম্মান কোথায় থাকবে একটাবার ভাবতে পারছো? কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি তোমার সাথে সম্পর্কটা কখনোই সম্ভব না, আর এতে থাকাও আমার পক্ষে আর পসিবল না। আপনি কি কোনোভাবে আমার সাথে মজা করছেন? দেখুন ম্যাডাম, এরকম মাঝে মাঝে কথা বলবেন না তো। যেটা হয়েছে সেটার জন্য কেউ দায়ী নয়। তাছাড়া না আপনি জানতেন আর না আমি জানতাম আপনি এখানে চাকরি করেন। আর হ্যাঁ, এইটা ঠিক যে আমার বন্ধুরা জানে, তবে আমি ওদের বারণ করে দিব। আর বান্ধবীরা জানে, তাদেরও বারণ করলে ওরা কাউকে বলবে না। এইসব নিয়ে খামাখা হাইপার হওয়ার কিছুই দেখছি না। আর মান সম্মানের কথা বললে এখন বলি, সেদিন আপনার মান সম্মানটা কোথায় যেত যদি আমি বিয়েটা না করতাম? আপনারও তো উচিত ছিল এই বিষয়টা আমাকে একটাবার জানানো। কোথায় কৃতজ্ঞতা বোধ করবেন, করে আমাকে ভালোবাসবেন, কাছে আসবেন, আমি আপনাকে আদর করব, তা না। আপনি উল্টা আমাকে রাগ দেখাচ্ছেন। দেখুন, যেটা হয়েছে সেটার জন্য কেউই দায়ী নয়। তাছাড়া একসাথে থাকতে থাকতে ভালোবাসা হয়ে যাবে। খামাখা জেদ ধরে বসে থেকে সম্পর্কটাকে নষ্ট করার কিংবা দূরত্ব তৈরি করার কোনো প্রয়োজন মনে করছি না। কিন্তু আমি মনে করছি, কারণ আমার স্টুডেন্টকে আমি ভালোবাসতে পারবো না। তার সাথে সম্পর্কে থাকা, তাকে ভালোবাসা আর সংসার করা, এসব আমার পক্ষে সম্ভব না। মানুষ যখন আজে বাজে কথা বলবে তখন তখন আমার গায়ে খুব লাগবে। আমি এসব কিছু সহ্য করতে পারবো না। আজব তো, কী থেকে কী সব কথা বলছেন আপনি? হুটহাট করে আপনার হলোটা কি? আমি তো সেটাই বুঝতে পারছি না। যেটা হয়েছে সেটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। দেখো ঈশান, আমি সবসময় চেয়েছি, কিন্তু জানতাম না যে তুমি আমার স্টুডেন্ট। যদি জানতাম তাহলে কখনোই তোমার থেকে সুযোগটা চাইতাম না। আমি আগেই বিয়েটা করার কথা মাথাতে আনতাম না। এখন যেটা হয়েছে সেটা ভুলে যাওয়ার চেষ্টা করো। কি ভুলে যাব? কি ভুলে যেতে বলছেন আপনি? সত্যি করে বলুন তো। আমি এই সম্পর্ক রাখতে পারবো না ঈশান। তুমি ভেবে দেখো, তুমিও আমার নিজের মতো করে কাউকে বিয়ে করে নিও। আর আমি জুনিয়র কারোর সাথে থাকার কথা এই কয়েকদিনই ভেবেছি। তার উপরে আজকে যে বিষয়টা হলো সেটার পর তো সম্ভবই না। আপনার এই চিন্তাভাবনাতে আমার না হাততালি দিতে ইচ্ছে করছে।
কাল আপনার সম্মানটা বাঁচালাম, আর আজই আপনি এসে বলছেন আপনি সম্পর্কটা রাখতে পারবেন না। উপকারের প্রতিদান এরকমই দিলেন, তাই তো? আপনার যে বান্ধবী আপনাকে এরকম একটা বাজে পরিস্থিতির মুখে থেকে বের করে আনলো, সে বান্ধবী যদি জানতে পারে যে আপনি এত ভালো একটা প্রস্তাব দিয়েছেন তার ভাইকে, তাহলে তো হয়তো হার্ট ফেল করবে। এখনও সময় আছে, যেটা হয়েছে সেটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। তাই এসব কিছু কেউ জানতে পারবে না, বললাম তো। তাছাড়া আমি আপনাকে ভালোবাসতে শুরু করেছি। সত্যি কথা বলতে কি, আপনাকে আমার প্রথম দিনই ভালো লেগেছিল। নিজের বউকে ভালোবাসার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি। মাত্র 7টা দিন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এখন সব পাগলামি বন্ধ করুন আর চলুন শুয়ে পড়ি। শোবো, তবে একসাথে না। আর যদি শুই তাহলে মাঝখানে একটা কোলবালিশ থাকবে, কারণ তোমার সাথে একই বেডে থাকা আমার পক্ষে। বাব্বা, এখন ভালোই প্রতিদান দিচ্ছেন উপকারের। কালও তো জড়িয়ে ধরেই ঘুমিয়েছিলেন, তাহলে আজকে এইরকম চিন্তাভাবনার পরিবর্তন হলো কী করে? আমি আপনার কাণ্ড দেখে অবাক হয়ে যাচ্ছি ম্যাডাম। আপনি কী সব কথা বলছেন, সত্যি করে বলেন তো, আপনার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? নীলাশা আর কোনো কথা বলল না, বিরক্তিতে শুয়ে পড়ল বেডের অন্য সাইডে। ঈশান মেয়েটার কাছে আসতে চেষ্টা করলো, ভাবলো একটু রাগটা ভাঙানো যাক, যার জন্য কুলবালিশটা সরিয়ে দিয়ে পেছন থেকে এসে মেয়েটাকে জড়িয়ে ধরেছে। নীলাশা অবাকে চরম পর্যায়ে পৌঁছালো, জোর করে ঈশানকে ছাড়িয়ে নিয়ে ব্যালকনিতে গেল। ঈশান সেখানে গিয়েও নীলাশাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। তখন মেয়েটা পেছন দিকে ঘুরে ওকে ছাড়িয়ে নিয়ে কষে ঈশানের গালে একটা থাপ্পড় বসালো আর বলতে লাগলো, বাজে ছিল একটা। তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? যেখানে আমি তোমাকে ইগনোর করার চেষ্টা করছি আর তুমি বারবার করে আমাকে অস্বস্তির মধ্যে ফেলছো। নেই, তোমাকে আমি সহজ কথা সহজভাবে বলেছি, তোমার কি কানে যাচ্ছে না? কাল অবধি সব কিছু ঠিকঠাকই ছিল, আর আজ এসে আপনি বলছেন এসব কিছু ঠিক হওয়া সম্ভব না। আপনার চিন্তাভাবনা দেখে আমি অবাক হচ্ছি। আর যে ছেলে আপনার সম্মান বাঁচালো, আর তার গায়ে আপনি হাত তুললেন। ঠিক আছে, এসব আমি আপুকে বলে দিব। আপু বোঝে নেবে আমি যার জন্য বারবার করে ওকে বারণ করেছিলাম এই বিয়েটা আমি করব না, কিন্তু আমার কোনো কথাই শুনো না। আমারই ভুল ছিল। এসব বিষয় নিয়ে ওকে বলা উচিত ছিল যে তার বান্ধবী আমাকে কখনোই মানতে পারবে না। আমি বলেছিলাম, কিন্তু কেন যে আমার কথা বিশ্বাস করলো না। এখন দেখছি আমার জীবনের বড় ভুল ছিল আপনাকে বিয়ে করাটা। এখন আপনি সেটার প্রতিদান আমাকে দিচ্ছেন। ঈশান, তুমি কিন্তু বেশি কথা বলছো। আমি তোমাকে এত কথা বলতে বলিনি। তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করবে। আর সুইটিকে আমি বোঝাবো, তোমার এত বুঝতে হবে না। তোমাকে আমি বলেছি আমি সম্পর্ক থাকবো না তো থাকবো না। এখন তুমি রাখার চেষ্টা করলেও তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি এই সম্পর্কে জড়িয়ে অনেক বড় একটা ভুল করেছি, সেটার জন্য এখন আমাকে পস্তাতে হচ্ছে। এমন করে কাটতে লাগলো দিন। ঈশান যতবারই নীলাশার কাছে আসার চেষ্টা করলো, যতবার ভালোবাসার কথা বলতে আরম্ভ করলো, ততবারই নীলাশা ছেলেটার প্রতি রাগ অভিমান দেখালো। এরকম করে কোনো সম্পর্কে থাকা যায় নাকি? ঈশান ভাবতেও পারিনি যে ভদ্রমহিলা এরকম একটা কাজ করবে। আর যদি তাই হতো, অন্তত একটা বার ওকে আগেই বলে দিতে পারতো যে উনি এই সম্পর্কে থাকতে চায় না, কিংবা এরকম কিছু হলে সে সম্পর্ক রাখবে না। ঈশানের ধারণার বাইরে ছিল এরকম কিছু জানার পর মেয়েটা এমন করে বেঁকে বসবে, তাহলে হয়তো কখনো বিয়ের কথা বলতোই না। এখন আপুকে চিৎকার করে গিয়ে বলতে ইচ্ছে করছে, দেখ আপু, তোর বান্ধবী এখন সম্পর্কটা রাখতে চাইছে না। সেদিন তোকে বারবার করে বলেছিলাম, কিন্তু তুই আমার কথা শুনিসনি। এখন তোর বিশ্বাস হলো তো যে জুনিয়র একটা ছেলেকে কখনো সিনিয়র মেয়ে ভালোবাসতে পারে না? আর তাই হলো। দুজনের বিয়ে 3টে মাস কেটে গেলেও এর মাঝে ঈশান দুজনের সম্পর্কের কোনো উন্নতি দেখতে পায়নি। তাছাড়া নীলাশা কখনো ওকে ভালোবাসা তো দূরে থাক, ওর প্রতি এখন উল্টো বিরক্ত দেখিয়েছে। আজকে বিষয়টা হলো কি, সকালবেলা একটা গাড়ি খারাপ হয়ে যাওয়ার জন্য আপুকে আবার কাজের জন্য শহরের বাইরের দিকটায় যেতে হয়েছে, তাই ভালো গাড়িটা সাথে করে নিয়ে গেছে। আর ঈশান একটু আগে ড্রাইভারকে দিয়ে নষ্ট গাড়িটা গ্যারেজে পাঠিয়ে দিয়েছে। আর এর মাঝে আপুকে বলে গেছিল, ভাই, নীলাশা একা একা কলেজে যাচ্ছে, তুই তো একই কলেজে যাস। ও সকালে বেরিয়ে গেছে, তুই আসার সময় ওকে একটু নিয়ে আসবি। আপু, তোমাকে এত টেনশন করতে হবে না, তুমি সাবধানে ফিরে এসো। ঈশানের কথাতে আপু মুচকি হেসে ভাইয়ের কপালে চুমু খেয়ে চলে গেল। ঈশান কলেজে চলে আসে আর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। তারপর 3টে ক্লাস পর যখন বের হলো, মনে হতে লাগলো
আজকে ম্যাডামের আর কোনো ক্লাস নেই, তাই অফিস রুমের দিকে যেতে লাগলো। যদি ওনাকে না নিয়ে যায় তাহলে আপু বকাঝকা করবে। ঈশান ম্যাডামের অফিস রুমের সামনে এসে দেখলো দরজাটা বন্ধ। অবাক হলো। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভদ্রমহিলাকে কল করলেও তাতে কোনো কাজ হলো না। একটু বাদে পিয়ন এসে দাঁড়ালো। ঈশান তখন ওনাকে বলতে লাগলো, আঙ্কেল, ম্যাডাম কোথায় গেছে বলুন তো, ওনাকে যে দেখছি না। উনি তো বাবা একটু আগেই বেরিয়ে গেল। যাওয়ার সময় বলল কি গুরুত্বপূর্ণ কাজ আছে, কেউ নাকি ওনাকে কোথাও ডেকেছে, সেজন্য চলে যাচ্ছে। তাছাড়া ওনার আজকে ক্লাসও ছিল না, সেজন্যই চলে গেছে হয়তো। ঈশানের কেমন যেন বিষয়টা খটকা লাগলো। ওনার যে কোনো ফ্রেন্ড থাকতে পারে, আর আছে, সেটা আগে কখনো বলেনি। ছেলেটা তাড়াহুড়ো করে কলেজের বাইরে আসে, তারপর বাইকটা নিয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো। একা একা কোথায় বেরিয়ে গেছে মেয়েটা, সেটা নিয়ে টেনশন হচ্ছে। যদি আপু জানতে পারে ও একা কোথাও গেছে তাহলে বকাঝকা করবে। বলে গেছে সাথে করে নিয়ে বাসায় ফিরতে। আপু তো আর জানে না এই ভদ্রমহিলা ওর সাথে ঠিক কীরকম বিহেভ করে। ঈশান অনেকক্ষণ শহরের এদিকে ওদিকে খুঁজতে লাগলো। তারপর হঠাৎ করে একটা রেস্টুরেন্টের সামনে এসে চোখ আটকে গেল, কারণ রেস্টুরেন্টের ভেতরে যাকে দেখছে তাকে দেখার পর মনে হতে লাগলো কলেজ বাদ দিয়ে উনি এখানে কি করছে। ম্যাডামকে চোখের সামনে দেখতে পাচ্ছে ঈশান একটা ছেলের সাথে বসে বেশ হাসাহাসি করে কথা বলছে। ছেলেটা আবার কে, আর কোথা থেকে একে জোটালো সেটাই ভেবে অবাক লাগছে। কখনো তো বলেনি ওকে এই ছেলেটাই বা কে। ঈশান কথাগুলো ভাবছিল, এর মাঝখানে মনে হতে লাগলো ওখানে গিয়ে কিছু বললে ম্যাডামের সেটাতে রেগে যাবে কিংবা খারাপ লাগতে পারে। তাই বেশিক্ষণ দাঁড়ালো না, সেখান থেকে বাসায় চলে আসলো। 8 ঘন্টা পর নীলাশা বাসায় আসে। বেশ খুশি মনে রুমে ঢুকে ঈশানকে বেডে বসে থাকতে দেখল। মেয়েটা আসতেই ঈশান ভাবলো ফ্রেশ হয়ে আসুক। ম্যাডাম বেরিয়ে আসতেই ছেলেটা প্রশ্নটা করেই ফেলল, কলেজ বাদ দিয়ে যার সাথে দেখা করতে গেছিলেন সেই ছেলেটা কে? কোনো রিলেটিভ নাকি আমার সাথে সম্পর্ক শেষ করে দিয়ে ওর কাছে যেতে চান? ছেলেটার এমন ধারা কথা শুনে নীলাশা কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে রইল। তারপর একটা সময় একটু হাসার চেষ্টা করেই বলতে লাগলো, তুমি যেমনটা ভাবছো ঠিক তেমনটাও না। আমার ফ্রেন্ডের বাইরে তেমন কেউ নেই। তুমি কি আমার পিছনে পিছনে গোয়েন্দার মতো ঘুরতে ঘুরতে এই রেস্টুরেন্টে চলে গেছো? বউ যদি স্বামীর কথা না শোনে তাহলে তো যেতেই হবে। আর আপনার চাল চলো না আজকাল আমার ভালো ঠেকছে না। সত্যি করে বলুন তো, আপনি কী চান? তোমাকে তো আগেই বলেছি এই সম্পর্কে থাকা আমার পক্ষে সম্ভব না। তুমি যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই ভালো। তুমি দেখেছো এর মাঝে আমি তোমাকে কখনো ভালোবাসার কথা বলেছি? কিংবা কিংবা তোমার আদৌ কখনো মনে হয়েছে যে আমি তোমাকে ভালোবাসি আর তোমার প্রতি আমার কোনো অনুভূতি আছে? কখনো হবে না ঈশান। খামোখা জোর করে সম্পর্ক রাখার চেষ্টা করে লাভ নেই। তাতে তুমিও কষ্ট পাবে আর আমাকেও অস্বস্তির মধ্যে ফেলবে। কপাল ভালো এটা কলেজে তেমন কেউ এখন অবধি জানে না। তাই বলছি কি অন্তত এবার একটু ভেবে দেখো। এখন তাড়াতাড়ি আমাদের সম্পর্কটা থেকে বেরিয়ে আসা উচিত। আমি যদি ভুল না করি তাহলে আপনি ডিভোর্সের কথা বলছেন, সেটা সরাসরি বলেন। তুমি ঠিকই ধরেছ, আমি আমি ডিভোর্সের কথাই বলছি। তাহলে এইসব আমাকে না বলে নিজের বান্ধবীকে বলুন, সেটাই আপনার জন্য ভালো হবে। নীলাশা কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। ঈশান তখন তাচ্ছিল্য করে হেসে বাসা থেকে বেরিয়ে গেল। তারপর সেই সন্ধ্যার মুখে ফিরল। বাসাতে ফিরে দেখে আপু ডাইনিংয়ে বসে নাস্তা করছে। ঈশানও এসে আপুর পাশে বসে নাস্তা করতে আরম্ভ করলো। ফ্রেশ হতেও যায়নি ছেলেটা, কীরকম বজ্জাত দেখো। এবার আপু ঈশানকে বকাঝকা করতে লাগলো। ছেলেটা কোনো কথার জবাব দিল না, তাই আপু বলতে লাগলো, ভাই, নীলাশা একা একা কলেজে যাচ্ছে, তুই তো একই কলেজে যাস। ও সকালে বেরিয়ে গেছে, তুই আসার সময় ওকে একটু নিয়ে আসিস। আজকাল দেখছি তুই বড্ড বেয়ারা হয়ে যাচ্ছিস। দেখতে পাচ্ছিস না যে মেয়েটা একা বাসাতে আছে? তোর কি একটুও কাণ্ডজ্ঞান নেই যে তুই ওকে রেখে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিস? এখন বিয়ে করেছিস, সংসারী হবি, কোথায় একটু অফিসে যাবার চেষ্টা করবি। আমি আর কদিন, আমার কি বিয়ে করতে হবে না, নাকি আমার সংসার করার ইচ্ছে নেই? তোমার জন্য ছেড়ে দেখব, তুমি টেনশন করো না। আমার মতো কারোর সাথে তোমার বিয়ে দেব না যাকে তুমি মানতে পারবে না। ঈশান কথাটা বলে ফেলেছে মুখ ফসকে। বারবার করে আপু বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করার জন্য তাড়াহুড়ো করে রুমে চলে আসলো। রুমে আসার আগে বলল আরেকটা অস্বস্তিকর পরিস্থিতির মুখে,
কারণ দেখতে পেল নীলাশা কারো সাথে হয়তো প্রশ্ন করছে। ওপাশ থেকে কেউ একজন ওকে হাজারটা প্রশ্ন করছে, আর তার প্রশ্নের উত্তরে মেয়েটা ঠিক এমনভাবে কথা বলছিল। কিভাবে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না। হুটহাট করে এরকম একটা পরিস্থিতিতে পড়বো আমি কখনো ভাবতেই পারিনি। একটা পিচ্চি ছেলেকে আমার বিয়ে করতে হবে, এসব জানলে আমি আগে কখনোই বিয়েটা করতাম না। আমি ভেবেছিলাম ও আমার সমবয়সী হবে, অন্তত সমবয়সী না হলে আমার কলেজের স্টুডেন্ট তো হবে না। এসব আমি কী করে মানবো সেটাই তো বুঝতে পারছি না। ঈশান দরজায় দাঁড়িয়ে রইল। নীলাশা ছেলেটাকে খেয়াল করেনি। এর মাঝে মেয়েটা আবারও বলতে লাগলো, ডিভোর্সের অবশ্যই প্রয়োজন আছে। কেন ডিভোর্স নেব না? যাকে ভালোবাসি না তার সাথে থাকাটাও তো অন্যায়। আর ওর প্রতি আমার কোনো অনুভূতি নেই। আবেগ অনুভূতি থাকলেই না হয় আমি সেটা নিয়ে ভেবে দেখতাম, কিন্তু আজ অবধি যাকে ভালোবাসতে পারিনি, যার প্রতি কোনো অনুভূতি তৈরি হবে না, তার সাথে থাকাটা এক প্রকার নিজের প্রতি জুলুম করা। আমি জানি না ও কী করবে, তবে 6টা মাস হয়ে গেলে আমি নিজের মতো করে সবটা করে নেব। আমি জানি না সুইটি কী ভাববে, তবে আমি ভাবি যে ও আমার দিকটা বুঝতে পারবে অন্তত। নীলাশার কথা শেষ হওয়ার আগেই রুমে চলে আসলো ঈশান। তারপর ওয়াশরুমে চলে গেল। ছেলেটা ওকে দেখে কলটা কেটে দেয় নীলাশা। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে ঈশানের দিকে তাকিয়েছিল। ছেলেটা যে কখন চলে এসেছে নীলাশা ভাবতেই পারেনি। যাই হোক, বেশ কিছুক্ষণ ধরেই ঈশান চোখে মুখে পানি দিয়ে বাইরে আসলো। তারপর এসে মেয়েটার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসে বলতে লাগলো, আমার থেকে ডিভোর্স আপনি এত গুরুত্বপূর্ণভাবে চেয়েছেন, আর এত তীব্র আকাঙ্ক্ষা আপনার আমার থেকে মুক্তি পাওয়ার, সেটা আমি জানতাম না। বিশ্বাস করেন, জানলে কখনো জোর করে আপনাকে আমার কাছে আটকে রাখার চেষ্টাও করতাম না। আপনি কখনো বলেননি তেমন করে। আমি ভেবেছিলাম মজা করছেন, আজ বাদে কাল আমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাবে। কিন্তু আপনার কৃতজ্ঞতা বলতে যেটুকু ছিল সেটুকু যে আর নেই, সেটা আমার ধারণাতেও ছিল না। যাই হোক, অনেক বড় উপকারের প্রতিদান দিয়েছেন, আর এসব কিছু আপু জানতে পারলে আপনাকে ভুল বুঝবে। আমি সেটা চাই না। একবার যেহেতু ডিভোর্সের কথা মুখ দিয়ে বের করেছেন, ডিভোর্সটা হবে, তার জন্য আরও 3টা মাস সময় দিন। তার মাঝখানে আমি উকিলের সাথে কথা বলবো। ঈশানের থেকে এমন ধারা কথা শোনার পর নীলাশা খুশি হবে কিংবা ওর খারাপ লাগবে কি না সেটা ভাবতে পারল না। তবে মনে হতে লাগলো যে ছেলেটা যার ফাইনালি তো কথাটা বলেছে, এই ঘটনার পর থেকে ঈশান আর নীলাশাকে কোনো বিষয়ে কোনো কথা বলতো না, আর কলেজে যেত না। এদিকে ওদিকে সারাদিন ঘুরে বেরিয়েছে। বারবার করে মনে হয়েছে মেয়েটা কি চাইলে ওকে ভালোবাসতে পারতো না? অবশ্যই পারতো। এত সুন্দর পবিত্র একটা সম্পর্ককে নিয়ে এত বাজেভাবে চিন্তাভাবনা করার আর এত তুচ্ছ করে দেখার তো কিছুই ছিল না। ঈশান চেয়েছিল নীলাশার সম্মানটাকে আরও উঁচু করে দিতে, ভালোবেসে মেয়েটাকে আগলে রাখতে, কিন্তু মেয়েটা কি আদৌ সেই সুযোগটা দিল না? কি কুক্ষণে যে মেয়েটাকে ভালোবাসতে চেয়েছে জানে না। যাই হোক, ঈশানের মনে হয়েছে জোর করে কখনো কাউকে ধরে রাখা যায় না কিংবা আটকে রাখা সম্ভব না। তাই ঈশান চায় না নীলাশাকে আর জোর করে আটকে রাখতে। তাতে মেয়েটার ওর প্রতি তিক্ততা বাড়বে। কেউ ওকে ভালোবাসতে পারুক আর না পারুক, ছোটবেলা থেকেই ঈশান কখনো চায়নি কেউ ওকে ঘৃণা করুক। মেয়েটা যে ওর প্রতি এত তীব্র ক্ষোভ আর জেদ নিয়ে থাকে, ঈশান সেটা সেদিনই বুঝতে পারল। আপু বারবার করে জিজ্ঞেস করেছে ওদের মাঝে সম্পর্ক ঠিক আছে কিনা, ওরা দুজন দুজনকে ভালোবাসে কিনা। ঈশান মিথ্যে বলেছিল। আপু কিছুটা আঁচ করতে পারলেও ছেলেটা বলেছে এখন ঠিক নেই আর সামনে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আদেও কি সব ঠিক হওয়া সম্ভব কখনো? আপনি কাউকে ভালোবাসেন আর সে আপনার ভালোবাসার প্রতিদান হিসেবে আপনাকে ঘৃণা করলো, তাহলে সম্পর্কটা ঠিক হবেই বা কী করে? এর মাঝে ঈশান কয়েকবার রেস্টুরেন্টে গিয়ে দেখেছে ওই ছেলেটার সাথে নীলাশার বেশ ভালোই মেলামেশা। তাহলে কি এই ছেলেটার সাথে সম্পর্কে জড়িয়েছে মেয়েটা? ঈশানের মুখোমুখি দেখা হলেও কখনো কথা বলেনি আর কখনো জিজ্ঞেসও করেনি, কারণ নিজের প্রতি নিজের একটা জেদ কাজ করছে ঈশানের। কাকেও ভালোবাসলো, যাকে ভালোবাসলো সে মেয়েটা ওকে না বোঝার চেষ্টা কখনোই করেনি। কেমন করে যেন দেখতে দেখতে অবহেলার মধ্যে দিয়ে, কারোর ভালোবাসা না পাওয়ার মধ্যে দিয়ে কেটে গেল পুরো 6টা মাস। এই 6টা মাসে নীলাশার সাথে ঈশান শেষ 3টে মাসে তো কথাই বলেনি তেমন করে। আপুর সামনে 2-1বার একটু বললেও ওর আপু কাজের ব্যস্ততা, তাই তেমন করে ওকে জিজ্ঞেস করতে পারিনি। ঈশান সবার সামনে হাসি খুশি থাকলেও ভেতর থেকে দিন দিন ভেঙে যাচ্ছে।
ঈশান ভাবল নীলাশাকে একটা সারপ্রাইজ দেওয়া যাক। এতদিন বাদে যদি মেয়েটা একটাবারের জন্য ওকে নিয়ে একটু ভাবতো, তাহলে না হয় মেয়েটাকে সবটা উজাড় করে দিয়ে ভালোবাসতো। সিনিয়র জুনিয়রের এই বেড়াজাল দিয়ে স্টুডেন্ট আর ম্যাডামের কথা বলে ভালোবাসাটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতো না। যাই হোক, ছেলেটা সেদিন বাসার গাড়িটা নিয়েই বের হবে ভাবল। আপু অফিসে চলে গেছে। এর মাঝে ঈশান একটু বাইরে বেরিয়ে ছিল। তারপর বাসাতে এসে দেখলো নীলাশা বাসাতেই আছে। আজকে অবশ্য কলেজটা বন্ধ, সেজন্য আর যাওয়া হয়নি। ঈশান বাসায় ফিরে রুমে এসে দেখলো মেয়েটা আজ শোয়া হয়ে বসে আছে, কিছু তো একটা ভাবছে। তখন মেয়েটার সামনে এসে বসে একটু হাসার চেষ্টা করে বলতে লাগলো, আমার সাথে যে একটু আপনাকে যেতে হবে, প্লিজ না করবেন না। আজকে শেষবার, আমি কথা দিচ্ছি আপনাকে আর ডিস্টার্ব করব না। অন্তত আজকের মতো আমার কথাটা শুনুন। ঈশানের এমন কথাতে নীলাশা কিছুক্ষণ অবাক চোখে তাকিয়েছিল। ঈশান তখন ওর হাত ধরে টেনে ওঠাতেই নীলাশা রাগী চোখে তাকালে হাতটা ছেড়ে দিয়ে তাচ্ছিল্য করে হেসে বলল, আরে সরি, আমি আপনাকে টাচ করে ফেললাম। আসলে আমার জানা ছিল না যে আমার এইগুলো অধিকারের মধ্যে পড়ে না। আপনি রেডি হয়ে নিন, আমি আপনাকে নিয়ে একটু বেরোবো। কথা দিচ্ছি কোনো বাজে পরিস্থিতির মুখে ফেলবো না। আর আপনার বিষয়টা পছন্দ হবে দেখবেন। নীলাশাকে অনেক রিকোয়েস্ট করার পর মেয়েটা রেডি হলো। শাড়ির সাথে ম্যাচিং করে হিজাব পরেছে, দেখতে সুন্দর লাগছে। ঈশান একবার দেখেই চোখ ফিরিয়ে নিয়েছে, কারণ যে মানুষটা আর কখনো ওর হবেই না, সে মানুষটা কি এমন করে দেখে তার মায়ায় পড়তে চায় না। দুজন বাইরে এসেছে, আজকে একটা গাড়ি বাড়িতেই রাখা। তাই ঈশান ড্রাইভিং সিটে বসতেই নীলাশা উঠে পড়ল। ঈশান কোনো কথা বলছে না। অন্যদিকে নীলাশা বারবার করে খালি জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছে, কি হচ্ছে। তবে ঈশান হ্যাঁ বা না বলে সামনে ওর প্রশ্নের জবাব দিবে বলেই সবটা এড়িয়ে গেল। নীলাশা ভাবতে পারেনি যে ঈশান এরকম একটা কর্মকাণ্ড করবে। ঠিক আধ ঘন্টা বাদে নীলাশার বাসার সামনে এসে গাড়িটা থামলো। তাতেই মেয়েটা প্রচণ্ড পরিমাণে অবাক হলো। ভাবতেও পারেনি যে বাসার সামনে নিয়ে আসবে। ছেলেটা আবার কি করতে চাইছে? তাহলে কি ওর আব্বু আম্মুর সাথে কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে আসলো, নাকি বেড়াতে আসলো? ঈশান নীলাশার দিকে ঝুঁকে তারপর গাড়ির দরজাটা খুলে দিতেই মেয়েটা বেরোলো না, ওর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। ঈশান একটু তাচ্ছিল্য করে হেসে বলতে লাগলো। ঈশানের কথাতে নীলাশা গাড়ি থেকে নামলো, তবে ঈশান নামলো না। নীলাশা যে সাইডে ছিল ঠিক সেই সাইডে এসে ঈশান গাড়ির দরজাটা আটকে দিয়ে জানলা দিয়ে মাথাটা বের করে কিছুক্ষণ মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল। নীলাশার চোখে মুখে বিষণ্ণতা, তবে কিছু বলছে না। তাই ঈশান একটু তাচ্ছিল্য করে হেসে বলতে লাগলো, নামুন ম্যাডাম, আপনাকে বেরোতে হবে। কারণ আপনার প্রতি আমার যে দায়িত্ব কর্তব্য ছিল, আজকে আমি সেটার সমাপ্তি ঘটাতে যাচ্ছি। আপনি অনেকবার আমার কাছে মুক্তি চেয়েছেন, কিন্তু আমি সেটা দিতে পারিনি। তাই আজকে আমি অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি ভেবেছি যে 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 চায় তাকে সেটাই দিয়ে দেওয়া ভালো। কি সুন্দর মায়াবী এই মুখটা, তাই না? যদি এর মধ্যে একটু মায়া থাকতো আমার জন্য, তাহলে কতই না ভালো হতো। এত কিছু পেলাম জীবনে, এত কিছু হারালাম, তার মাঝখান থেকে যাকে ভালোবেসেছিলাম তার ভালোবাসাটাই পেলাম না। যাই হোক, আপনাকে এসব বলে লাভ নেই। আপনি অনেক বড় মাপের একজন মানুষ। আপনাকে বিয়ে করে অনেক বড় ঝামেলায় ফেলে দিয়েছিলাম। তার জন্য আমি হাত জোড় করে মাপ চাইছি। আপনাকে যে বিপদ থেকে উদ্ধার করেছিলাম তার জন্য আমি লজ্জিত। কারণ আমি এমন একটা মানুষকে বিপদ থেকে উদ্ধার করেছি যে নিজের আবার সবটা ভুলেছে, শেষে আমাকেও সবটা ভুলিয়ে দিয়েছে। আমি আমার সেই আমিটাকেই খুঁজে পাই না, যে আমিটা খুব হাসি খুশি ছিল। আপনাকে বিয়ে করার পর থেকে আমার জীবনে শুধু টেনশন, প্রেশার আর সমস্যাটাই বেড়েছে। কখনো কোনো কিছু ভালো হয়নি আর ঠিক হয়নি। ফাইনালি আমি আপনার সিদ্ধান্তটা ভেবে দেখেছি যে আমার কাছে থাকতে চায় না, তার কোনো যোগ্যতা নেই আমাকে ভালোবাসার, আমার ভালোবাসাটা পাওয়ার। আমার কথাগুলো অহংকারের মতো মনে হতে পারে, তবে আমি অহংকার করেই বলছি যে আপনি আমার ভালোবাসাটা পাওয়ার যোগ্যতা রাখেন না। আমি হয়তো আপনার থেকে জুনিয়র, তবে আপনাকে ভালোবাসা আমার জন্য অন্যায় ছিল। আর এমন একটা মানুষকে ভালোবেসেছি যে যোগ্যতা রাখে না কখনো আমার ভালোবাসা পাবার। ঈশান নীলাশার দিকে একটা ব্যাগ এগিয়ে দিল। মেয়েটা ধরতে চাইছিল না দেখে ঈশান এবার ওর হাতে জোর করে ধরিয়ে দিল। গাড়ির দরজার সামনে ছিল, তাই দরজাটা খুলে
আবারও একটা ধরিয়ে দিল। মেয়েটা কিছু বলছে না দেখেই ঈশান একটা পেপার বের করলো, তারপর সাইন করিয়ে দিয়ে ওর হাতে ধরিয়ে দিয়ে বলতে লাগলো, ম্যাডাম, এটা আপনার সেই কাঙ্ক্ষিত জিনিসটা, যেটা আপনি গত 6 মাসে কত হাজারবার আমার কাছে চেয়েছেন তার হিসেব নেই। ফাইনালি আপনাকে দিতে পেরে আমার নিজেরই একটা বোঝা থেকে মুক্তি পেয়েছে। এমনটা মনে হচ্ছে আমি চাই না আর আপনার সাথে আমার কখনো দেখা হোক। যদি হয় সেটার জন্য আমি বেঁচে থাকতে না হয়, কারণ আপনাকে চোখের সামনে থেকে আমার আর দেখার মতো কোনো ইচ্ছে নেই। যাকে এত ভালোবাসি, যে পরিমাণ ভালোবাসি, এখন তার প্রতি এত বেশি তিক্ততার ঘৃণা কাজ করছে যে তাকে চোখের সামনে থেকে দেখতেও ইচ্ছে করছে না। ওপরওয়ালা হয়তো এমনটাই চেয়েছিল, তাই তেমনই হলো। আর হ্যাঁ, ভালো থাকবেন ম্যাডাম, আর সবার সাথে মিলেমিশে থাকবেন, বিয়ের দাওয়াত দেবেন, আবার এসে দেখে যাব। আর কোনো রাজকুমারকে আপনি বিয়ে করতে যাচ্ছেন আর কি আপনাকে এত ঠিকভাবে ভালোবাসবে যতটুকু আমি বেসেছিলাম। ছেলেটা চোখে পানি টলমল করছে। কথাগুলো বলতে গিয়ে বুকটা ফেটে যাচ্ছিল। নীলাশা মাথা নিচু করেছিল। ঈশান ডিভোর্সের পেপারটা ওর হাতে ধরিয়ে দিয়ে গাড়িটা নিয়ে বেরিয়ে গেল। নীলাশা বুঝতে পেরেছে ব্যাগে কি আছে। ব্যাগে হয়তো ছেলেটা টাকা দিয়েছে, ওর দেনমোহরের টাকা, যেটা ঈশান ওকে কথা দিয়েছিল কিছুদিন সময় লাগবে, আর সেটাই হয়তো দিল। সম্পূর্ণটাই শোধ করে দিল। কারোর কাছেই ঈশান দেনা থাকতে চায় না, তাই পাওনা দেনা মিটিয়ে দিল আজকে। 15 মিনিট যাবৎ নীলাশা সেখানে দাঁড়িয়ে থেকেছে। একটা সময় দরজার সামনে আসলো, তারপর দরজার কলিং বেল দিল। আম্মু এসে দরজা খুলে দিয়ে মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল। আম্মু এসে নীলাশাকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো। হাতে ব্যাগ, আবার একটা পেপার। কিছু বলতে যাবে তার আগে মেয়ে ভেতরের দিকে গেল। তখন আম্মু বলতে লাগলো, কি হয়েছে মামনি, তুমি একা কেন? জামাই কোথায়? তোমার হাতে এটা কি? আর মুখটা এমন করে কালো করে রেখেছো কেন? হ্যাঁ গো, কে এসেছে? আর তুমি কার সাথে কথা বলছো? ওগো, আমাদের মেয়ে এসেছে, দেখে যাও। মেয়েটা কেমন করে যেন মুখটা কালো করে রেখেছে। বললাম জামাই আসেনি কেন, কিছু বলছে না। দেখো না কি কি সব যেন নিয়ে এসেছে, তুমি একটু দেখো তো। আমার মেয়েটা ফিরে এসেছে আর তুমি তাকে দাঁড় করিয়ে রেখেছো। চলো চলো মামনি, ড্রয়িং রুমে গিয়ে বসবে। আর জামাই এলো না যে? নীলাশা অবাক চোখে কিছুক্ষণ আব্বুর দিকে তাকিয়ে রইল। কত সহজ স্বীকারোক্তি, কত সহজে সবাই সবটা মেনে নিয়েছে, কিন্তু ও মানতে পারল না। আব্বু ওকে ডাইনিংয়ে নিয়ে আসলো। যখনই বসিয়ে দিতে যাবে তখনই আম্মু ওর হাত থেকে কাগজটা নিল। তারপর হুটহাট করে যখন নিচে ঈশানের সাইন দেখলো আর তার উপরে বড় বড় অক্ষরে ডিভোর্স পেপার লেখাটা দেখলো, তখন উনি আহাজারি করে বলে উঠল। ওগো, এ তো দেখছি ডিভোর্সের ব্যাপার। আব্বু একবার মেয়ের দিকে, একবার ওনার স্ত্রীর দিকে তাকালো, তারপর তাড়াহুড়ো করে কাগজটা নিয়ে পড়তে লাগলো। এমন কিছু দেখেই ভদ্রলোক হকচকিয়ে গেল। উনি ধপ করে একটা জায়গায় বসে পড়ল। ঈশানের সাইন দেখে যখনই কিছু জিজ্ঞেস করতে যাবে তখনই নীলাশা নিজেই বলতে লাগলো। আমি ঈশানকে ডিভোর্সের কথা বলেছিলাম, সেজন্যই ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে। মেয়ের কথা বিশ্বাস না করতে পেরে এবার ঈশানকে নীলাশার আব্বু ফোন করলো। কয়েকবার বাজতেই ঈশান ফোনটা রিসিভ করলো, তারপর সবটাই বলল। ছেলেটা শেষে শুধু এটুকুই বলল। অনেক চেষ্টা করেছিলাম আঙ্কেল, সম্ভব হয়নি আপনার মেয়েকে আমার কাছে রাখা। আমি কৃতজ্ঞতাটুকু পর্যন্ত আপনার মেয়ের কাছ থেকে পাইনি সেদিনের উপকারের প্রতিদান হিসাবে। এত বাজে অবস্থার মধ্যে থেকে আপনাদের সম্মানটা বাঁচানোর পরেও যে আজকে আপনার মেয়ে এমন করে আমার কাছ থেকে চলে আসবে, সেটা আমি গত 3 মাস আগে জানতে পেরেছিলাম। আমি হেরে গেছি আঙ্কেল, আপনার মেয়ের ভালোবাসা আমাকে হারিয়ে দিয়েছে। ওনাকে কিছু বলবেন না। আপনাদের যদি রাগ, জেদ কিংবা ক্ষোভ থাকে তাহলে আপনি আমাকে যা ইচ্ছা বলার বলতে পারেন, আমি সব কিছু মাথা পেতে নেব। আর আমার আপুকে কিছু বলার দরকার নেই, আমি সবটা সামলে নেব। আপনার মেয়েই থাকতে চায়নি, আর আমি জোর করে ওকে আটকে রাখিনি। কারণ কেন জানেন তো? কেউ যদি থাকতে না চায় তাহলে তাকে জোর করে আটকে রাখাটা বোকামি। আপনার মেয়ের মনটা অনেক আগেই আমার কাছ থেকে চলে এসেছে। ও আমার মন থেকে অনেক আগেই উঠে গেছে, আর কখনো আমার মনের কোণায় আসতে পারবে না। ভালো থাকবেন আঙ্কেল, আপনাদের সাথে আমাদের সম্পর্কটা নষ্ট হলো, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। নীলাশার আব্বুকে কথাগুলো বলে ঈশান ফোনটা কেটে দিল। তারপর ভদ্রলোক মেয়ের সামনে এসে কষে 2টা থাপ্পড় বসালো।
আর রাগী কণ্ঠে বলতে লাগলো, মানুষ উচ্চশিক্ষায় শিক্ষিত হলেই যে মানুষ বলে গণ্য হয় না। তুমি বাইরে থেকে পড়ালেখা করে এসে নির্লজ্জ বেহায়াপনা করে বেড়াচ্ছ। ডিভোর্স ব্যাপারটা তোমাদের কাছে একটা খেলার পুতুল মনে হয়েছে, তাই না? একটাবার লজ্জা করো না যে বাবার সম্মানটা যে ছেলে বাঁচালো, যে ছেলে তোমাকে উচ্চ মর্যাদায় দিল, সেদিন যে তোমাকে এত বাজে পরিস্থিতির মুখ থেকে বের করে নিয়েছিল, কৃতজ্ঞতার স্বরূপ তার কাছে থাকতেও পারলে না, এমনকি তার সাথে এমন বিহেভ করলে যে যার জন্য ছেলেটা বাধ্য হলো তোমাকে ডিভোর্স দিতে। ন্যূনতম লজ্জাবোধ বলতে কি তোমার কিছু নেই? আব্বু আম্মুর কথা কি তোমার কাছে এতই তুচ্ছ মনে হলো? এটা তুমি কি করলে মামনি? এত আশা করি সুইটের ভাইয়ের সাথে আমরা তোমার বিয়ে দিলাম। ছেলেটা কত ভালো, এত ভালো একটা ছেলেকে আর কখনো তুমি পাবে? ওকে তুমি এমন করে ডিভোর্স দিয়ে দিতে পারলে? নিশ্চয়ই তুমি ওকে এমন কিছু বলেছো যার জন্য ছেলেটা কষ্ট পেয়ে ডিভোর্স দিতে বাধ্য হলো তোমাকে। নীলাশা চুপচাপ মাথা নিচু করে রইল। আব্বু ওকে আবার আঘাত করতে গেলে আম্মু ওনাকে আটকে দিল আর বলতে আরম্ভ করলো, ওকে ছেড়ে দাও। ও অনেক বড় হয়ে গেছে, সেজন্য নিজের সিদ্ধান্ত এখন নিজে নিতে শিখেছে। আমাদের তো অন্যায় ছিল ওকে বিয়েটা দেওয়ার চেষ্টা করাটা। আসলেই আমরা অনেক বড় ভুল করে ফেলেছিলাম। ভাবা উচিত ছিল যে মেয়ে বড় হয়েছে, তার সিদ্ধান্ত সে নিজেই নিতে পারে। শাইলা, আমার লজ্জা লাগছে আমি এমন একটা মেয়েকে জন্ম দিয়েছি যে বাবার সম্মান বাঁচিয়ে সে বাবার সম্মানটাকে আবার তাদের সামনে ডুবালো। যার সম্মানটাকে বাঁচিয়েছিল সেই মানুষগুলো ওকে আগলে রেখেছিল, তাদের সাথে এত বড় অন্যায় তুমি করলে। তোমার মরে যাওয়া উচিত ছিল। জানো শাইলা, এসব কিছু দেখার আগে আমার মৃত্যুটা হলো না কেন? এরকম মেয়ে আমি পৃথিবীতে এনেছি যে বাবার সম্মানের কথা একবার চিন্তা করলেও না, যার কাছে ডিভোর্স পেপারটাই বড় ছিল। আমি নিজের হাতে আর একটা ছেলের জীবন নষ্ট করে দিলাম, তাকে এত বড় কষ্টের মুখে ফেললাম। ছেলেটা কত কাঁদছিল জানো? বাবা হিসাবে আমি বাধ্য তোমার মেয়েকে শিক্ষা দিতে। আমার লজ্জা লাগছে খুব এটা ভেবে যে একটা পরিবারকে আমি আবারও দুঃখের মধ্যে ফেললাম। এমনিতেই যারা বাবা মাকে হারিয়েছে এত বড় একটা কষ্টের মধ্যে ছিল, তাদেরকে আমি আবার এরকম করে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেললাম। আব্বু আহাজারি করতে লাগলো আর আম্মু তো এক প্রকার আর্তনাদ করে কাঁদতেই লাগলো। মেয়েটাকে আর কেউ কিচ্ছু বলল না। সেখান থেকে ভদ্রলোক তার ওয়াইফকে নিয়ে চলে গেলেন। সেদিন সারাদিন নীলাশার সাথে আর কেউ কথা বলেনি। ও ভাবলো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক আর হলো কোথায়। পরদিন দুপুর অবধি কেউ ওর সাথে কথা বলেনি। নীলাশার মনে হচ্ছে ওর জীবনের সবচেয়ে বড় ভুল ছিল এই ডিভোর্সের সিদ্ধান্তটা নেওয়া। ঈশানের নম্বরে কল করলো মেয়েটা, ভাবলো যে একটা সরি বলে দেওয়া যাক। এখন তো নীলাশার মনে হচ্ছে জেদ দেখিয়ে বাসায় চলে আসাটা, ছেলেটার থেকে ডিভোর্স চাওয়াটা জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আর সম্পর্কের জন্য কতটা বাজে ছিল। নীলাশা ঈশানের নম্বরে বারবার কল করেও ছেলেটাকে পেল না, ফোনটা বন্ধ দেখাচ্ছে। তারপর উপায় না পেয়ে সুইটির নম্বরে কল করলো। কাল রাত থেকে ঈশানের নম্বরটা বন্ধ দেখাচ্ছে। ভাবলো ছেলেটা রাগ করে ফোনটা অফ করে রেখেছে, হয়তো খুললে সব কিছু দেখবে। কিন্তু না, তেমন কিছুই দেখেনি। সুইটির ফোনটা কয়েকবার বাজতেই ওপাশ থেকে রিসিভ হলো। রিসিভ করার সাথে সাথেই প্রশ্ন আসলো, কেন ফোন করেছিস তুই? সুইটির প্রশ্নেই নীলাশা বুঝে গেল যে ছেলেটা হয়তো সব কিছু জেনে গেছে, তাই এরকম প্রশ্ন করলো। নীলাশা কিছু বলতে যাবে তার আগেই সুইটি বলতে লাগলো, এত কিছুর পরেও তোর ফোন ধরেছি, সেটাই অনেক। আমি তোর কাছে হাত জোর করে মাফ চাইছি। তুই অন্তত আমার সাথে আর কোনো যোগাযোগ রাখিস না। এত কিছুর পরেও তোর ফোন ধরেছি, সেটাই অনেক। আমি তোর কাছে হাত জোর করে মাপ চাইছি। তুই অন্তত আর আমার সাথে যোগাযোগ করিস না। আমার নিজেরই লজ্জা লাগছে, জানিস তো আমি কাকে ফ্রেন্ড হিসেবে নিজের সাথে জড়িয়েছিলাম। আমি নিজেই শেষে কিনা আমার ভাইয়ের জীবনটা নষ্ট করলাম। তোর সাথে আমার ভাইয়ের বিয়ে দেওয়াটাই সবচেয়ে বড় অন্যায় ছিল। আমার লজ্জা লাগছে এটা জেনেই, যাকে আমি এত উপকার করলাম সে আমাকে নির্লজ্জ বেহায়ার মতো এরকম একটা বাজে পরিস্থিতিতে ফেললো। সুইটি, আমি ভুল করেছি। বুঝতে পারিনি 3 মাস আগে ঘটনাটা, যে তোর ভাই 6 মাস পরে সেটার জন্য এরকম কিছু করবে। রাগের মাথায় বললেও এখন বুঝতে পারছি আমার ভুল হয়েছে। আমি সাইন করিনি, বিশ্বাস কর। আমি ফিরে আসবো, বিশ্বাস কর। আমি এখন তোর ভাইকে ফিল করি।
আমি কতটুকু ভালোবাসি জানি না। আমি যে ওকে ছাড়া থাকতে পারি না। কালকে রাত থেকে ওকে বারবার কল করে যাচ্ছি, ও ফোনটা রিসিভই করছে না। তুই কি একটু বল না আমার সাথে কথা বলতে? অনেক দেরি হয়ে গেছে, কারণ আমার ভাই আর তোর সাথে কথা বলতে পারবে না। ওর জ্ঞান ফিরবে কি না কিংবা বেঁচে থাকবে কি না সেটা নিয়ে সন্দেহ আছে। কী অপরাধ করেছিল আমার ভাইটা বল না, তুই ওকে এত বড় শাস্তি কেন দিলি? সুইটির এমন ধারা কথাতে নীলাশা স্তব্ধ হয়ে গেল। মেয়েটা কিছু বলছে না দেখে সুইটি তাচ্ছিল্য করে হেসে বলল, আমার ভাইকে মেরে ফেলার এত ইচ্ছা থাকলে তুই এমনিতেই মেরে ফেলতি। এমন করে ওকে ভেতর থেকে মেরে ফেলার কি খুব বেশি প্রয়োজন ছিল? এত যদি তোর ওর প্রতি রাগ জেদ তাহলে আমাকে বলতি। তোর যদি আমাদের প্রতি এতই কৃতজ্ঞতা বোধ তাহলে এরকম করে মেরে দেওয়ার কি ছিল? আমার ভাইটা জীবনে আর কখনো কারো উপকার করবে না, জানিস তো। আর যদি কাউকে করতেও চায় আমি করতে দিব না, কারণ তোর মতো অকৃতজ্ঞ বেঈমানকে সাহায্য করলে শেষে আমার ভাইয়ের মতো তাকেও দিন শেষে বিপদে পড়বে। বিশ্বাস কর, আমি ভুল করেছি। আমি ফিরে আসবো। তোরা কোথায় আছিস আমাকে বল না, আমি এক্ষুনি আসবো। কোথায় আর থাকবো, হসপিটালে আছি। তুই যে কাজ করেছিস তারপর তোর আমাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমার ভাই আজকে প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। ও বারবার করে বলেছিল সেদিন তোকে বিয়ে করবে না, কারণ তুই ওকে মানতে পারবি না। আমি শুনিনি, আমার খুব লোভ ছিল তোকে ভাবি ডাকার, নিজের ফ্রেন্ডকে আমার জুনিয়র ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার। আমি শুনিনি, আমার খুব লোভ হচ্ছিল তোকে ভাবি ডাকার, নিজের ফ্রেন্ডকে আমার জুনিয়র ভাইয়ের সাথে বিয়ে দেওয়া জীবনের সবচেয়ে বড় অন্যায় ছিল। আমি ভাবতে পারিনি যে তুই এত বড় কৃতজ্ঞতা বোধ জানাবি আমাদের। নীলাশা অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি করতে লাগলো। বারবার করে ঠিকানাটা জানতে চাইলে শেষে সুইটি শুধু হসপিটালের ঠিকানাটা বলে কলটা কেটে দিল। নীলাশা কান্নাকাটি করে দিতেই আব্বু আম্মু সেখানে আসে। তারপর ওর থেকে সবটা জানতেই ওরা সেখান থেকে চলে যায়। নীলাশা পাগলের মতো হন্তদন্ত হয়ে বাইরে এসে দেখলো বাসায় গাড়িটা রাখা নেই। কোনো রকম একটা রিক্সা করে হসপিটালে আসে। 1 ঘন্টা সময় লাগলো হসপিটালে আসতে। এসে দেখলো একটা কেবিনের সামনে ওর আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। আব্বু আম্মু তাহলে জানতে পেরেই চলে এসেছে। সুইটি এক জায়গায় বসে মাথার 2 পাশে হাত রেখে ফুপিয়ে কাঁদছে। ঈশানের বন্ধুরাও দাঁড়িয়ে আছে। হয়তো ছেলেটার অবস্থা খুবই ক্রিটিক্যাল। কি করে কি হলো? তবে নির্ঘাত অ্যাক্সিডেন্ট করেছে, না হলে হসপিটালাইজড হতে হতো না। কালই সুস্থ মানুষটাকে দেখলো, তাহলে আজকে এমন হলো কেন? নীলাশা দৌড়ে কেবিনের সামনে এসে দেখলো ঈশানের মুখে অক্সিজেন মাস্ক লাগানো, হাতে স্যালাইন চলছে, আর সব মিলিয়ে হাত পায়ে এতগুলো ব্যান্ডেজ যা দেখেই বোঝা যাচ্ছে খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট করেছে। নীলাশা সুইটির কাছে এসে হাঁটু মুড়ে বসে পড়ল, আর ওর পাগুলো জড়িয়ে ধরতে গেলেই সুইটি উঠে গেল আর বলতে লাগলো, আমার তোর উপর কোনো রাগ নেই, তুই এখান থেকে চলে যা। তুই এসেছিস, আমার ভাইকে দেখেছিস, এখন চলে যা। আন্টি, আঙ্কেল, আপনার মেয়েকে আপনারা নিয়ে যান। আমি চাইছি না ও এখানে থাকুক, কারণ আমার ভাই জ্ঞান ফিরে ওকে এখানে দেখলে আবার অসুস্থ হয়ে পড়বে, না হলে উত্তেজিত হয়ে গেলে আমার ভাইয়ের কোনো ক্ষতি হয়ে যাবে। নীলাশা নিজেও এবার ফুপিয়ে কেঁদে উঠল আর সুইটিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সুইটি, আমি সব ঠিক করে নেব, দেখিস। একটাবার তোর ভাইয়ের জ্ঞানটা ফিরতে দে। আমি অন্যায় করেছি সেটা শুধরে নেব, আর কখনো এরকম ভুল হবে না। দয়া করে এবারের মতো আমাকে মাফ করে দে। আমার উপরে আর রাগ করে থাকিস না। আমি যে আর এসব সহ্য করতে পারছি না। আব্বু কাল এতগুলো কথা বলার পর আমার মনে হয়েছে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। ডিভোর্স পেপারটাকে আমি ছিঁড়ে ফেলেছি, বিশ্বাস কর। তুই শুধু এই কাগজটাকে ছিঁড়িসনি, আমার ভাইয়ের বিশ্বাসটাও শেষ করেছিস। আমার ভাই তোকে কখনো মেনে নিবে কি না জানি না, তবে আমি আর ওর পাশে তোকে কখনো মানব না, কারণ তুই একটা অকৃতজ্ঞ বেঈমান। আর কখনো জীবনে তোকে আমি চোখের সামনে থেকে দেখতে চাই না। তুই চলে যা এখান থেকে, আর কখনো আসিস না আমাদের জীবনে। নীলাশা অনেক কান্নাকাটি করল। সুইটি সেসব কিচ্ছু মানছিল না, বারবার ওকে এখান থেকে চলে যাওয়ার কথা বলল।
শেষে নীলাশা উপায় না পেয়ে হসপিটালের এক সাইডে বসে রইল। সুইটি বারবার করে ওর আব্বু আম্মুকে বলল নীলাশাকে নিয়ে যাওয়ার জন্য। তখন মেয়েটা ওর আব্বু আম্মুর হাতে পায়ে জড়িয়ে ধরে কান্নাকাটি করলো। সন্ধ্যার মুখে ঈশানের জ্ঞান ফিরেছিল, কিন্তু আবার শরীরে যন্ত্রণা করছিল বলে ডক্টর ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। বলেছে অবস্থা ক্রিটিক্যাল, তবে জ্ঞান ফিরেছে, এই মুহূর্তকে উত্তেজিত করা যাবে না, সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নীলাশা সারাক্ষণ ঈশানের কেবিনের বাইরে বসেছিল। কালকে থেকে শুরু করে সেই দুপুর থেকে নিয়ে শুরু করে রাত গভীর হয়ে গেছে। সুইটি ভাইয়ের পাশে একটা বেডে ঘুমিয়ে পড়েছে, ওকে ভেতরেও ঢুকতে দেয়নি। পরদিন দুপুরের দিকে আবার জ্ঞান ফিরল ঈশানের। বন্ধুরা একে একে এসেছে, সবাই কথা বলে বেরিয়ে আসলো। ছেলেটা তেমন করে কারোর সাথে কথা বলেনি, তবে আপুকে নীলাশার কথাও বলেনি। শেষে আবারও সবাই বেরিয়ে আসলে নীলাশা তখন অনেকক্ষণ যাবৎ সুইটির হাতে পায়ে ধরতে গেলে নীলাশা এমন কান্নাকাটি দেখে সুইটি বলতে লাগলো, ঠিক আছে, ভেতরে যা। তবে একটা কথা, আমার ভাইকে এমন কিছু বলিস না যার জন্য উত্তেজিত হয়ে যায়, ওর ক্ষতি হয়ে যায়। আর যদি সেটাই চাস তাহলে দয়া করে এখান থেকে চলে যা। আমি চাই না আমার কলিজার টুকরা ভাইটার আর কিছু হয়ে যাক। তোর জন্য অনেক কষ্ট সহ্য করেছি আমরা, আর চাইছি না যে এত কষ্টের মধ্যেও আমাদের পড়তে হোক। আমি সব শুধরে নেব, দেখবি? এবার থেকে ভালো মেয়ে হয়ে যাব। কলেজের জবটা ছেড়ে দেব, সবসময় তোর ভাইয়ের কাছেই থাকবো, দেখবি? সবচেয়ে বেশি ভালোবাসবো আমি ওকে। নীলাশা ঈশানের কেবিনের সামনে এসে দাঁড়ালো। ছেলেটা চোখজোড়া বন্ধ করে রেখেছিল। এর মাঝে কেউ একজন রুমে আসলো, ভাবলো যে আপু এসেছে, তাই চোখজোড়া বন্ধ করে রাখলো। এখনও শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা করছে, কাল থেকে মনে হচ্ছিল মরে যাচ্ছে। যখন জ্ঞান ফিরেছে তারপর আজকে আবার কেমন যেন সব কিছুই এলোমেলো লাগছে। এর মাঝখানে কেউ একজন এসে বেডের পাশে বসলো। তারপর হুটহাট করে বুকে মাথা রেখে জড়িয়ে ধরতেই ঈশান অবাক হলো, কে আবার আসলো এই সময়টায়? বুকের ওপর ভারী অনুভব হতেই মনে হতে লাগলো আপু তো এরকম কিছু করার কথা না। জ্ঞান ফেরার পর আপু কপালে একবার চুমু খেয়েছিল আর কান্নাকাটি করেছিল, তাহলে আজকে আবার কি হলো? বিষয়টা ভেবেই ঈশান তাড়াহুড়ো করে বুকের দিকে তাকালো। যেখানটায় ভারী ভারী লাগছে সেদিকে তাকিয়ে খেয়াল করলো এটা আর কেউ না, নীলাশা ম্যাডাম। মেয়েটাকে দেখার পরে ঈশান আকাশ থেকে পড়েছে, ভাবতেও পারিনি মেয়েটা ওর কাছে চলে আসবে। তারপর আবার স্বপ্ন ভেবে চোখজোড়া বন্ধ করে নিল। কয়েক মুহূর্ত পরে আবার তাকাতেই বুঝতে পারলো এটা সত্যিই নীলাশা। ঈশান হাত পা নড়াতে পারছে না ঠিক করে। এর মাঝখানে নীলাশা ফুপিয়ে কেঁদে উঠল আর মুখের দিকে তাকিয়ে থেকে কাঁদো কাঁদো কণ্ঠে বলতে লাগলো, বেবি, আই এম সরি, আই এম রিয়েলি সরি। শোনার কখনো এরকম ভুল হবে না, দেখো। আজকের পর থেকে আর কখনো এরকম অন্যায় করব না। তোমার প্রতি যে অন্যায় করেছি তার প্রায়শ্চিত্ত আমি করব। আমি ডিভোর্স পেপারে সাইন করিনি ঈশান। দেখো, আজকের পর থেকে আমি ভালো হয়ে যাব, আর কখনো কখনো তোমার অবাধ্য হব না। তোমার মিষ্টি একটা বউ হয়ে থাকবো, আর কখনো এরকম ভুল হবে না আমার। আমি ভাবতে পারিনি তুমি সত্যি সত্যি ডিভোর্সের পেপারটা কাল সাইন করে দেবে, আর এরকম করে আমাকে এত বড় একটা অস্বস্তির পরিস্থিতিতে ফেলবে। আমি মনে করেছিলাম তুমি সব ভুলে গিয়েছিলে। আমি তোমাকে বারবার জিজ্ঞেস করার পরও যখন বলনি, যদি আগে বলতে তাহলে হয়তো আমি কখনো ডিভোর্সটা নিতাম না, বিশ্বাস করো। আমি আর কখনো এরকম ভুল করবো না, জান। এবারের মতো আমাকে মাফ করে দাও বেবি। আমি কথা দিচ্ছি, আমি তোমার বেবির আম্মু হয়ে দেখাবো। তারপর আমাকে ছেড়ে যেও না ঈশান, প্লিজ। ঈশান কোনো কথা বলল না, চুপ করে আছে, চোখটা বন্ধ করে রেখেছে। বারবার নীলাশা ওর সাথে কথা বলার চেষ্টা করলো। মেয়েটাকে কান্না করতে দেখে ডক্টর বলতে লাগলো, ম্যাডাম সামনে কান্নাকাটি করবেন না, আপনাদের বললাম না এরকম কান্নাকাটি করলে ওনার অসুবিধা হবে। চুপচাপ থাকুন, আর না হলে বেরিয়ে যান। ডক্টর বেরিয়ে যেতেই নীলাশা ওর বুকের মধ্যে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। একটা সময় ঈশান নীলাশার মাথার উপর হাত রাখলো। রাগ জেদ করে কি হবে? যার জন্য এত রাগ করবে সেই তো ওকে বুঝতে পারেনি। এখন আর মান অভিমান করতে ইচ্ছে করছে না। মেয়েটা কান্না করছে, সেটা দেখেই বুকের বাঁ পাশটায় চিনচিন করে ব্যথা করছে। সুস্থ হয়ে গেলে না হয় মেয়েটাকে একটু শাস্তি দেওয়া যাবে। এখন তেমন কিছু বলতে গেলে আর উত্তেজিত হয়ে কথা কাটাকাটি করতে গেলেই ওর উল্টো সমস্যা হবে।
তারপর শরীর খারাপ করতে পারে। ঈশান চাইছে না এই মুহূর্তে আর কোনো ঝামেলা হোক ওকে নিয়ে, আর সেটার জন্য আবার সবাই অস্বস্তিতে পড়ুক। মেয়েটা নিজের ভুল বুঝতে পেরেছে, সেটাই অনেক। এখন সবটা ঠিক করে নিতে চাইছে, তাহলে না হয় সবটা ঠিকঠাক হয়ে গেলেই ভালো। তবে সুস্থ হয়ে গেলে মেয়েটাকে ইচ্ছে মতো শাস্তি দিবে, রোমান্টিক অত্যাচার করবে। কথাগুলো ভেবে চোখজোড়া বন্ধ করে নিল। মেয়েটার মাথায় কিছুক্ষণ হাত বুলালো ঈশান। নীলাশা তাতে কিছুটা শান্ত হলো। ভালো থাকুক ভালোবাসা। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।